দেখ 42-এর কোশ্চেনটা মানে যেমন যেমন কোশ্চেন আছে আমাকে সেইভাবে পড়তে হবে। অ্যাকচুয়ালি এই সব কোশ্চেনগুলোই প্রফিট লস বল বা পরে যখন সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট করাবো সবগুলোই দেখবি বেসিক্যালি পার্সেন্টেজের উপর বেস করে কোশ্চেনগুলো বানানো হয়, মানে পার্সেন্টেজের উপর বেস করে কোশ্চেনের সলিউশনটাও হয়। তো এখানে যেমন যেমন অঙ্ক বলেছে আমাকে, প্রথমত তো অঙ্ককে মানে ভীষণ টাফ এরকম কিছু ভাবা যাবে না। অঙ্ক যেইভাবে ক্যালকুলেশন বলবে আমি সেইভাবে ক্যালকুলেশনটা স্টেপ বাই স্টেপ করব, অঙ্ক হয়ে যাবে হয়ে যাবে। যেমন এখানে বলছে ভুবনেশ মেক্স 750 আর্টিকেলস অ্যাট কস্ট প্রাইস 60 পয়সা পার আর্টিকেল, মানে একজন 750 খানা আর্টিকেল বানালো, তার কস্ট প্রাইস কত, 60 পয়সা পার আর্টিকেল, একটা আর্টিকেলে 60 পয়সা করে লাগে। হি ফিক্সড দ্য সেলিং প্রাইস সাচ দ্যাট ইফ অনলি 600 আর্টিকেলস আর সোল্ড, মানে যদি 600 খানা আর্টিকেল বিক্রি হয়, হি উড হ্যাভ মেড এ প্রফিট অফ 40%। সে 600 খানা মানে তার কস্ট প্রাইস তো হলো 60 পয়সা পার আর্টিকেল, কিন্তু সে তার দাম এমন ভাবে সেট করে রাখলো যাতে যদি তার শুধুমাত্র 600 খানা আর্টিকেলও বিক্রি হয় তাতেও তার 40% লাভ হবে। কার উপর 40% লাভ হবে? তার টোটাল আউটলের উপর, মানে টোটাল যে খরচ হয়েছিল তার উপর। এবার তার টোটাল জিনিসটা বানাতে খরচ কত হয়েছিল, 750 ইন্টু 60 পয়সা পার আর্টিকেল, 750টা আর্টিকেল আর একটা পয়সায় 60 পয়সা করে, মানে টোটাল খরচ 750 ইন্টু 60। এবার এইটা হচ্ছে পয়সাতে আসবে কারণ এখানে ইউনিটটা পয়সা দেওয়া আছে, তো এটাকে টাকা করার জন্য আমি 100 দিয়ে ভাগ করে দিলাম। এবার বলছে এই বিক্রি করাতে এই আউটলের উপর 40% লাভ হবে। কতগুলো আইটেম বিক্রি করলে, 600 খানা। আমি ধরে নিলাম একটার সেলিং প্রাইস এক্স টাকা, তাহলে 600 খানা হচ্ছে সেলিং প্রাইস কত, 600x। এইটা সমান এই যে টোটাল তার খরচ হয়েছিল এর উপরে 40% লাভ হবে, মানে একে কত দিয়ে গুণ করবো, 140/100 দিয়ে গুণ করবো। এবার এখানটায় ক্যালকুলেশন করতে হবে। 3 এটা 4, 4 দিয়ে করলে হবে 3×4 = 12, তার মানে এক্স সমান হবে 3 × 35। 3 × 35/600। তখন আরো কাটা যাবে, এখানে 5 দিয়ে কাটলে 7 হবে, আর এখানে 5 দিয়ে কাটলে 120 হবে, এরা দিয়ে কাটলে 40 হবে। তো এই যে 7/40, এটা মানে টাকায় আমার বেরোলো যে এটা হচ্ছে আমার তোর সেলিং প্রাইস। আচ্ছা, এখানে মনে হচ্ছে যদি পয়সাতে করতাম তাহলে ডিজিটে অ্যান্সার আসতো, তো সেইভাবে আহ, পয়সাতে করলে কি বেটার হতো? কারণ ভগ্নাংশ চলে আসলে জিনিসটা অন্যরকম হয়ে যাবে। আচ্ছা, আমরা পয়সাতেই করি হিসাবটা। এই অঙ্কটা একটু মানে ল্যাঙ্গুয়েজটা কঠিন, ল্যাঙ্গুয়েজটা যদি ভালোভাবে বুঝিস তাহলে আর কোনো প্রবলেম হবে না। মানে জিনিসটা সিম্পল ভাবে এটা বলতে যে 600 খানা মানে সে 750 খানা আর্টিকেল তৈরি করে, তার খরচ হচ্ছে 60 পয়সা পার আর্টিকেল। এবার এই যে টোটাল খরচ হলো, এই টোটাল খরচটার উপরেই তার 40% লাভ হবে যদি তার 600 খানা আর্টিকেল বিক্রি হয়। মানে তার সেলিং প্রাইসটা সে এমন ভাবে সেট করবে যে 600 খানা জিনিসের সেলিং প্রাইস যেটা হবে সেইটা এই টোটাল আউটলের উপরে 40% লাভ, মানে এর থেকে 40% বেশি। তাহলে একে কত দিয়ে গুণ করবো, 140/100 দিয়ে গুণ করব। তো এখানে যদি কাটাকাটি করি তাহলে এক্স সমান হবে 75 × 6 × 140/600। এটা দিয়ে কাটলে হবে 100, 20 দিয়ে কাটলে হবে 7, 20 দিয়ে কাটলে হবে 5, 5 দিয়ে কাটলে 15, তার মানে এটা হচ্ছে আমার 105। তার মানে আমার একটা আইটেমের সেলিং প্রাইস বেরিয়ে গেল 105 টাকা। এবার আমাকে কি বলছে,
হি ওয়াজ এবল টু সোল 630 খানা আর্টিকেল। সে 630 খানা আর্টিকেল বিক্রি করে, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হয়? আচ্ছা, তাহলে তার আমি সেলিং প্রাইস পেয়ে গেলাম 105 টাকা করে। এবার তার যদি 630 খানা আর্টিকেল বিক্রি হয়, তাহলে তার টোটাল সেলিং প্রাইস কত? 630 ইন্টু 105 পয়সা। আর টোটাল তার কস্ট প্রাইস ছিল কত? 750 ইন্টু 60 পয়সা। এবার এইটা হচ্ছে সেলিং প্রাইস, এটা কস্ট প্রাইস। তাহলে পার্সেন্টেজে কত লাভ? পার্সেন্টেজে লাভ হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই কত? কস্ট প্রাইস। 750 ইন্টু 60, এটা ইন্টু 100% যেটা হবে, এটা অ্যান্সার হবে। এবার এই ক্যালকুলেশনটা কোনো সময় ডাইরেক্টলি গুণ করতে যাওয়া যাবে না। মানে ক্যালকুলেশন শর্ট করার একটা হচ্ছে, আমরা এই গুণগুলো এখন করব না, আমরা দেখব যে কি কি কাটা যায়। দেখ, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য আছে, এখানে একটা শূন্য কেটে দিলাম। তারপরে 5 দিয়ে যদি কাটি, 5 দিয়ে এটা কাটলে 21 হবে, 5 দিয়ে কাটলে 15 হবে, 5 দিয়ে কাটলে 15 হবে। তারপরে এখানটায় যদি 3 দিয়ে কাটি আর এখানে 3 দিয়ে কাটি, এটা 20 হবে, এটা 5 হবে। মানে এখানে 9 দিয়ে কাটলাম টোটাল। এখানে টোটাল 9 দিয়ে কাটলে 7 9 63, আর 9 দিয়ে কাটলে এখানে 3 দিয়ে 20 আর এখানে 5। তার মানে আমার উপরে হয়ে গেল 7 21 147 মাইনাস 5 20 100 বাই 100 ইন্টু 100। এটা পেয়ে যাবে, তো 47% অ্যান্সার হবে। তো ব্যাপার হচ্ছে দেখ, ক্যালকুলেশন তুই কিভাবে অ্যাপ্রোচ করছিস তার উপরে ডিপেন্ড করবে ক্যালকুলেশন কতটা কঠিন হচ্ছে। আমরা যেমন আগে করছিলাম টাকায় কনভার্ট করছিলাম, টাকায় কনভার্ট করার জন্য ভগ্নাংশ চলে আসছিল। তো ভগ্নাংশ যদি আসে, ক্যালকুলেশন অবভিয়াসলি অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা সবসময় আমাদের চেষ্টা থাকবে যে ভগ্নাংশ যেন না আসে। তো এখানটায় দেখছি যে মানে যখন দেখলাম যে টাকায় করলে ভগ্নাংশ আসছে, তো পয়সায় করলে অবভিয়াসলি ভগ্নাংশ আসবে না। কারণ টাকা থেকে পয়সা যেতে গেলে তো একটা 100 দিয়ে গুণ হয়। তো সেই 100 দিয়ে ভগ্নাংশটাকে মানে নিউট্রালাইজ করে দেবে। তো আমরা দেখলাম পরে সেলিং প্রাইস যেটা বেরোলো সেটা হলো 105। এখানেও দেখ, আমরা কস্ট প্রাইস বের করার সময় এখানে গুণ আকারে লিখলাম, সেলিং প্রাইস বের করার সরি, এটা কস্ট প্রাইস বের করার সময় গুণ আকারে লিখলাম, সেলিং প্রাইসে গুণ আকারে লিখলাম, নিচে কস্ট প্রাইসটাও গুণ আকারে লিখলাম। এবার আমরা দেখলাম কি কি কাটতে পারি। দেখ, এই দুটোর ভিতরে যা থাকবে সেটা এখানটায় কমন নেওয়া যাবে। ধর এখানে একটা 3 হলো, এই 3 এই 3 কাটবে, তো সেই জিনিসটা আমি একবারে কাটলাম। যেখান থেকে একটা 3 কাটলাম, এখান থেকে একটা 3, এখান থেকে একটা 3। এখানে দুটো 3 মানে 9, এখানেও একটা দেখলাম 9 বাদ গেল, 9 আর নিচে থেকেও 9 বাদ দিলাম। এইভাবে ক্যালকুলেশনটাকে একটু সহজ করা যাবে। বল, কারোর বুঝতে অসুবিধা হলে এবার বল। বল, কারোর প্রবলেম আছে? বুঝতে পেরেছি স্যার। মানে দেখ, অঙ্ক তোরা মোটামুটি পার্সেন্টেজ বা এইসব চ্যাপ্টার গুলো হয়ে গেছে, রেশিও হয়ে গেছে, মানে অনেকটা শিখেই গেছিস। এরপর থেকে যেসব চ্যাপ্টার গুলো করব, সেখানে অঙ্ক শেখার সাথে সাথে আমাদের মেন টার্গেট হবে যে কিভাবে ক্যালকুলেশনকে সহজে করা যায় সেই দিকটায় নজর দেওয়া। তো সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এখানে আর একটা জিনিস, তোদের আমি যখন পার্সেন্টেজ করাতাম তখন দেখবি যখন কোনো জিনিস পার্সেন্টেজে বের করতে বলি বা রেশিওতে বের করতে বলি, তখন কিন্তু আমরা পুরো ক্যালকুলেশন করি না। কারণ সেখানে ওই যে এক্স এর ভ্যালু গুলো কেটে যেত, এখানেও দেখ কাটাকাটি হয়ে গেল। তো এই অঙ্কটাকে এই টোটাল সেলিং প্রাইস হেনা তেনা এইসব না বের করেও করা যেত। আমি ধরে নিলাম, ধর টোটাল যে 100 খানা আর্টিকেল ছিল এখানটায়, এই টোটাল যে 750 খানা আর্টিকেল ছিল, এই টোটাল জিনিসটা তৈরি করতে খরচ হয়েছিল 100 টাকা। শুধু এই অঙ্কটার ক্ষেত্রে বলছি, এইভাবে করতে পারিস। আগে যেটা করালাম সেটা একদম বেসিক দিয়ে। টোটাল খরচ হয়েছিল 100 টাকা। এবার সে এর উপরে 140 টাকা মানে 40% লাভ করে, মানে এটাকে কত টাকায় বিক্রি করতে করতে হবে? 140 টাকায় বিক্রি করতে হবে। এবার এই 140 টাকায় কি তার 600 খানা আর্টিকেলই সে এই দামে বিক্রি করে দিচ্ছে। মানে তার দেখ 40% লাভ করতে হলে আমি ধরে নিলাম 100x খরচ হয়েছিল। তো 40% খরচ লাভ করতে গেলে 140x এ বিক্রি করতে হবে। তো ওই লোক মানে সেলিং প্রাইস এমন ভাবে ঠিক করেছে যাতে 600 খানা আর্টিকেল বিক্রি করে 140 টাকা পেয়ে 140x পেয়ে যায়। তাহলে একটার দাম কত হবে? 140x বাই 600।
এবার ওর তো 600 খানা বিক্রি হচ্ছে না, ওর বিক্রি হচ্ছে 630 খানা। তাহলে তার টোটাল দাম কত হয়ে গেল? 140x/600 ইন্টু 630। তো এরকম ভাবে কাটাকাটি কর। দেখ, 3 দিয়ে কাটলে এটা হবে 21, আর 3 দিয়ে কাটলে এটা হবে 2, 2 দিয়ে কাটলে এটা হবে 7। তার মানে হয়ে গেল কত? 147 এক্স বা 147ও বলতে পারিস। তাহলে যে 100 টাকায় কেনা জিনিসটা 147 টাকায় বিক্রি হলো, মানে আমার টোটাল ওভারঅল প্রফিট কত হলো? 47%। বোঝা গেল এটা? হ্যাঁ। এবার দেখ, এখন এতক্ষণ পর্যন্ত এক ধরনের অঙ্ক করলাম, এবার এই অঙ্কটাও রিসেন্টলি টিসিএস অনেক দিচ্ছে। বলতে এ ম্যান পারচেজ সাম নাম্বার অফ আর্টিকেলস এট রুপিস 5400 টাকায় একটা মানুষ কিছু আর্টিকেল কিনলো, অ্যান্ড হি সেলস 2/3 অফ দেন 5% প্রফিট। At what profit percentage did he sell the remaining to gain 13% overall profit? দেখ, তোকে প্রফিট পার্সেন্টেজ বের করতে হবে, তো এইটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। অনেকে কি করবে যে 2/3 অফ দেম 5% প্রফিট, মানে 5400 টাকার 2/3 কত হবে? মানে 3 18 5400, মানে এটা হচ্ছে 3600। তার মানে 3600 টাকার জিনিস 5% প্রফিট হচ্ছে, আর 1800 টাকার জিনিস কত পার্সেন্ট প্রফিট হবে সেটা বের করতে হবে, যাতে টোটাল 5400 টাকার উপর 13% প্রফিট হয়। তো এইটা করা মানে বেকার ক্যালকুলেশনকে জটিল করা। কারণ তোর বেকারই তোকে গুণগুলো করতে হচ্ছে। আমি যদি দেখ, এই রেশিওটা কি? এই রেশিওটা 2, এটা 1, এটা 3। তো আমি ধরে নিলাম টাকার অনুপাতগুলো 2, 1, টোটাল 3। এখানে লাভ করতে হচ্ছে 5%, মানে টোটাল কত? 10%। এখানে আমি ধরে নিলাম এক্স বা কিছু, আমরা এটা জানি না। আর টোটাল বলছে তিন, তিন অংশের উপর 13%, মানে কত? 39%। এবার দেখ, টোটালে যেতে হবে 39, যেখানে 10% এরা দিচ্ছে, তাহলে একে 29% দিতে হবে। এই 29% তাহলে কে দিচ্ছে? এই এক অংশ দিচ্ছে। তাহলে বাকি অংশটা আমাকে 29% লাভে বিক্রি করতে হবে। তুই এইভাবে এখান থেকে করতে পারতিস। দেখ, 3600 টাকার উপর 5% লাভে কত হয়? 180 টাকা। 1800 টাকার উপর কত হয় বের করতে হবে, সেটা জানি না। আর 5400 টাকার উপর 13% প্রফিট করলে কত হয়? 4 13 52, 2 হাত থাকলো 5, 5 13 65, 5 70। তার মানে টোটাল আমাকে 702 টাকা প্রফিট করতে হবে, যেখানে 180 টাকা প্রথম দুই অংশ প্রফিট দিয়েছে। তাহলে রেস্ট যতটা হবে এ প্রফিট দেবে। তাহলে কত হবে? 702 মাইনাস 180, তার মানে 522। তার মানে 522 টাকা এই 1800% দেবে। মানে সরি, 1800 টাকা, এই যে রিমেনিং যে 1800 টাকা ছিল, দেখ এটা তো 3600 টাকার উপর 5% প্রফিটে 180 টাকা হলো, আর বাকি 1800 টাকার উপর কত পার্সেন্ট প্রফিট হবে সেটাই বের করতে হবে। আর ওভারঅল 5400 টাকার উপর 13% প্রফিট, মানে 702 টাকা প্রফিট। তো 1800 টাকার উপর 522 টাকা প্রফিট করতে হবে। তাহলে প্রফিটের পার্সেন্টেজ কত? 522/1800 ইন্টু 100। এটাকে কাটাকাটি করলেও এই একই অ্যান্সার আসবে, 39%। এই সরি, 29%। এটা একটু তোরা নিজেরা দেখে নিবি। কিন্তু আমি বলছি যে এইভাবে করাটা বেকার। কারণ আমি রেশিও এখানটায় যদি মেনটেন ঠিকঠাক করে রাখি, তো আমার অঙ্ক এইভাবেই হয়ে যাবে। এখানে ওই এক্সাক্ট ভ্যালুটা ধরার কোনো দরকার নেই। এখানে তবু 5400 দিয়েছিল বলে অঙ্কটা অনেক সহজে হয়ে গেল, কিন্তু যদি 5400 না দিয়ে অন্য কিছু দিত, অনেক জটিল হতো। তো কত টাকা এখানে দেওয়া আছে আমার দেখার দরকার নেই। আমি দেখছি যে তিনটে, মানে দুটো অংশ আছে, দুই অংশ, এক অংশ, আর ওভারঅল 3 অংশ। এখানে 5% করে প্রফিট হলে টোটাল দুই অংশের জন্য 10% প্রফিট, এটা কত জানি না। আর টোটাল 13% প্রফিট হলে এখানে টোটাল হবে 39% প্রফিট। তো আমাকে টোটাল 39 করতে হবে, যার ভিতরে 10 এখানটায় হয়ে যাচ্ছে, তাহলে এখানটা কত হতে হবে? 29 হতে হবে। বোঝা গেল? হ্যাঁ। তারপরে 44-এর অঙ্কটা একই অঙ্ক। বলছে কিছু নাম্বার অফ পার্টিকেল এত টাকায় কিনলো,
3/8 অফ দেম 12% প্রফিট। আচ্ছা, আর at what loss or loss percentage আর ধর প্রফিট পার্সেন্টেজ যাই হোক, did he sell the remaining to gain 4% ওভারঅল প্রফিট? মানে একটা লোক একটা জিনিস কিনেছে যার 3/8 অংশ 12% প্রফিটে বিক্রি করে, তো বলছে বাকি অংশটা কত পার্সেন্ট লস বা প্রফিট যাই হোক বিক্রি করলে আমার ওভারঅল প্রফিট কত হবে? 4%। আচ্ছা, 3 অংশ মানে 3, আর টোটালটা কত? 8, তার মানে আর একটা অংশ 5। এইটাই বলছে 12% প্রফিট, মানে টোটাল কত? 36% প্রফিট। এটাই কত আমরা জানি না। আর 8-এর উপর কত বলছে? 4% প্রফিট। তো এখানে 4% মানে 32% প্রফিট। তার মানে দেখ, টোটাল আমাকে করতে হবে 32% প্রফিট, যার ভিতরে প্রথমটাই দিয়ে দিয়েছে 36% প্রফিট। তার মানে এখানে নিশ্চয়ই -4%, মানে 4% লস হতে হবে। কত অংশের উপর? 5 অংশের উপর। তাহলে যদি 5 অংশ, দেখ এখানে আমি ধরে নিলাম x% প্রফিট, মানে এইটা x% প্রফিটে বিক্রি করলে 4% লস হয়। তার মানে 5 ইন্টু x% সমান কত? 4% লস। মাইনাস সাইনটা দিতেও পারি, না দিতেও পারি, সেটা মানে হচ্ছে লস। তাহলে x সমান কত হবে? 4-এর 5%। বোঝা গেল? হ্যাঁ 45-এর অঙ্কটাও একটা খুব ভালো অঙ্ক। ভালো অঙ্ক মানে কি, দেখ এই অঙ্কগুলোর ভিতরে কিছু নেই, লেন্দি অঙ্ক আছে। তোকে পর পর একটা একটা করে জট ছাড়াতে হবে, তাহলে অঙ্ক হতে থাকবে। যেমন এখানে বলছে ম্যানুফ্যাকচার এস্টিমেটস দ্যাট অন ইন্সপেকশন 12% অফ দ্য আর্টিকেলস হি প্রডিউসেস উইল বি রিজেক্টেড। মানে একটা ম্যানুফ্যাকচার যে এস্টিমেট করলো যে সে যতটা আইটেম তৈরি করে তার 12% রিজেক্ট হয়ে যাবে, মানে তার কোনো দাম পাবে না। হি অ্যাকসেপ্টস অ্যান অর্ডার অফ 22,000 আর্টিকেলস অ্যাট 7.50 ইস, মানে টাকা এর দাম, মানে সে 22,000 আর্টিকেলের একটা অর্ডার নিল, যেখানে প্রত্যেকটা আর্টিকেলের দাম ছিল 7.5 টাকা। হি এস্টিমেটস দ্যাট the profit on his outlay including the manufacturing of rejected article will be 20%। মানে সে এমন ভাবে তার সেলিং প্রাইস সেট করতে চায় যাতে রিজেক্টেড আর্টিকেল গুলোর টাকা নিয়েও, মানে দাম নিয়েও তার কাছে 20% প্রফিট থাকবে। এবার তার কাছে যে, এবার দেখ, ও অর্ডার নিয়েছিল, ওই লোক অর্ডার নিয়েছিল 22,000 আর্টিকেলের। এবার 22,000 আর্টিকেলের ভেতরে দেখ, সবাই ভাববে যে এই 12% যেটা ইন্সপেকশনে রিজেক্ট হবে সেটা বাদে 22,000, সেটা না কিন্তু। দেখ, কত পার্সেন্ট এক্স্যাক্টলি রিজেক্ট হবে কোনো তো প্রডিউসার জানতে পারে না। কোনো প্রডিউসার একটা জিনিস তৈরি করে দিল দোকান, মানে কোনো একটা জায়গায় যেখানে দরকার। এবার তারপরে তারা ডিসাইড করবে যে এর ভিতরে কোনগুলো খারাপ কোনগুলো ভালো মাল আছে। কিন্তু সে মোটামুটি এস্টিমেট করছে যে 12% নষ্ট হবে। তো সে যখন 22,000 তৈরি করলো, নিশ্চয়ই তার ভিতরে 12% এর দাম পাবে না। তাহলে দাম পাবে কার? ইনটু 88/100। 12% বাদ চলে গেল। এবার কত দাম পাবে? ইনটু কত করে দাম ঠিক করেছিল? 7, মানে তার কস্ট প্রাইস, মানে তার আ আ সে 22,000 যে আর্টিকেল নিল, মানে এর অর্ডার নিল, কত দামে নিল? 7.50। তার মানে এইটা তার যে 22,000 আর্টিকেল নিল তার ভিতরে 12% বাদ দিলাম, মানে 88/100 দিয়ে গুণ করলাম। এবার এই জিনিসটা বিক্রি করলে তার টোটাল ইনকাম কত হবে? ইনটু 7.5, মানে 75/10। এবার এই জিনিসটা, এই যে টাকাটা পেলো, এই টাকাটা বলছে তার যে টোটাল খরচ হয়েছিল 22,000, তার জিনিস তো সে তৈরি করেছিল, তো সে টোটাল তৈরি করেছিল 22,000 খানা জিনিস। আমি ধরে নিলাম 22,000 খানা জিনিসের একটা জিনিস তৈরি করতে খরচ হয় এক্স টাকা। তাহলে 22,000 এর জন্য কত খরচ ছিল? 22,000 এক্স। এবার সে বলছে সে কিন্তু 20% লাভ আশা করছে। তার মানে নিশ্চয়ই এই কস্ট প্রাইস যেটা হলো তার সাথে 120/100 দিয়ে গুণ করতে হবে।
এইটা সমানই এইদিকার সেলিং প্রাইসটা। বলে এই ইকুয়েশনটা বুঝতে কার কোনো অসুবিধা আছে কিনা? হ্যালো, আরেকবার বল। আরেকবার বলো। দেখ বলছে ম্যানুফ্যাকচার এস্টিমেটস দ্যাট অন ইন্সপেকশন 12% আর্টিকেলস উইল বি রিজেক্টেড। মানে সে যতগুলো আর্টিকেল তৈরি করবে তার ভিতরে 20% রিজেক্ট হয়ে যাবে। এই 20% বলছে 12% রিজেক্ট হয়ে যাবে। এবার সে প্রত্যেকটা জিনিসের দাম মোটামুটি রাখলো 7.50, এটা সেলিং প্রাইস। এবার দাম রেখেছে যাতে তার ওভারঅল প্রফিট কিন্তু 20% হচ্ছে, মানে টোটাল তার যে কস্ট প্রাইস হবে হবে। হ্যালো, তোমার কথা কেটে যাচ্ছে। বোঝা গেল? দেখ কথাই কেটে গেল পুরো। হ্যাঁ হ্যাঁ, আমি ওই জন্যই ইয়ে করলাম। দেখ বলছে যে a manufacturer estimates that on inspection 12% of the articles he produces will be rejected। মানে সে যত আর্টিকেল আইটেম তৈরি করবে তার 12% মানে রিজেক্ট হয়ে যাবে। তো সেই 12% সে দাম পাবে না। এবার তার উপরেও সে এমনভাবে সেলিং প্রাইস তৈরি করলো, মানে সেট করলো যাতে দেখ he accepts an order to supply 22,000 আর্টিকেল, 22,000 আর্টিকেল সাপ্লাই দেওয়ার একটা অর্ডার নিল এবং তার দাম সেট করলো, মানে কত দামে সেই অর্ডারটা নিল 7.50, মানে একটা আর্টিকেলের দাম 7.5 টাকা। এবার হি এস্টিমেটস দ্যাট দ্য প্রফিট অন হিজ আউটলে, তার যে টোটাল আউটলে তার উপর যে তার প্রফিট হবে ইনক্লুডিং দ্য ম্যানুফ্যাকচারিং অফ রিজেক্টেড আর্টিকেলস, যে রিজেক্টেড আর্টিকেলের যে ম্যানুফ্যাকচারিং সেটা ধরে তার যে টোটাল যে প্রফিট হবে সেটা হবে 20%। আচ্ছা, আমি ধরে নিলাম প্রত্যেকটা জিনিসের দাম এক্স টাকা, মানে তার কস্ট প্রাইস। তাহলে 22,000 খানা আর্টিকেল যখন সে তৈরি করলো তাহলে 22,000 খানার দাম কত হবে? 22,000 ইন্টু এক্স। এবার এর এই যে টোটাল যে তার খরচ হলো এর উপরে তার 20% লাভ হতে হবে, মানে হবে। তার মানে ইন্টু 100/120/100। এই টাকাটা সে এক্সপেক্ট করছে। কার উপরে এক্সপেক্ট করছে? সে 22,000 খানা আর্টিকেল বিক্রি করতে গেল, সরি 22,000 খানা আর্টিকেল সে বিক্রি করতে গেল, কিন্তু এইগুলো তো বিক্রি হলো না, 12% রিজেক্ট হয়ে গেল। মানে ধরে নিচ্ছে সে 12% রিজেক্ট হয়ে যাবে। তাহলে কতগুলো ভালো আইটেম বিক্রি হলো ইন্টু 88/100। তার একটার দাম যদি 7.5 করে হয় তাহলে টোটাল দাম কত হবে ইন্টু 7.5, মানে 75/10। বল বোঝা গেল? হ্যাঁ ঠিক আছে। এবার দেখ এখানে কখনোই গুণ করতে যাবে না। দেখ যতটা কাটাকাটি হয় কাটাকাটি করে দিবি, দেখবি এক্স এর ভ্যালু বেরিয়ে যাবে। এবার এটাকে আমরা একটু শর্টে কিভাবে করতে পারি, দেখ জিনিসটা মানে মেন কথা হচ্ছে 22,000 খানা আর্টিকেলের সে অর্ডার নিল যার মধ্যে 12% নষ্ট। তার মানে ঠিক কতগুলো? 22,000 ইন্টু 88/100। এর দাম কত করে ধরেছে? 75, 7.5, মানে 75/10 করে। তার টোটাল দাম কত হলো ইন্টু 75/10? এটা কি সেলিং প্রাইস? বলছে সে 20% লাভ করার পর এটা হয়। তাহলে কস্ট প্রাইস কত ইন্টু 100/120। এবার এটা কার কস্ট প্রাইস? ওই 22,000 খানা আর্টিকেলের কস্ট প্রাইস। তাহলে একখানার কত ইন্টু 1/22,000। তো তোরা যদি এইটা করিস, দেখ এই জিনিসটাকেই তুই এক্স এক্স সমান বের কর, এই ইকুয়েশনটাই আসবে। তো আমরা এটা এক লাইনেও এইভাবে ভাবতে পারি। বল বুঝতে পেরেছিস? সেটা আরো বলো। হ্যাঁ হ্যাঁ। কোনটা বলবো বল, আগেরটা না পরেরটা? লাস্টে যেটা করলে।
হ্যালো, লাস্টেরটা। দেখ সে 22,000 খানা আর্টিকেলের অর্ডার নিল, যার ভিতরে 12% আর্টিকেল রিজেক্ট হবে। তার মানে ঠিক মানে তোর ভালো আর্টিকেল কতগুলো হবে ইন্টু 88/100। একটার দাম যদি 7.5 করে সে ফিক্স করে, তাহলে টোটাল দাম হবে ইন্টু 7.5 মানে 75/10। এবার এই টাকায় বিক্রি করলে তার বলছে তার যে টোটাল কস্ট প্রাইস ছিল তারপরে 20% লাভ হয়। তার মানে এটা 20% লাভ হওয়ার পর এটা, তাহলে তার টোটাল কস্ট প্রাইস নিশ্চয়ই ইন্টু 100/120। এটা টোটাল 22,000 খানার কস্ট প্রাইস, তাহলে একটার কত ইন্টু 1/22,000। এই যে এই ইকুয়েশনটা থেকে তুই এক্স এর ভ্যালুটা বের কর, দেখ এই ইকুয়েশনটাই পাবি। আমি বলছি যে এটা না লিখে তুই একবারেও এই লাইনটা লিখতে পারতিস, যেমন আমি এখানটায় লিখেছিলাম। বুঝতে পারছিস এবার? হ্যাঁ, ঠিক আছে। বাকিরা হ্যাঁ দাদা। এবার আমরা আসছি দাদা ডিসকাউন্ট। হ্যাঁ বল। বলছি, যেটা কস্ট প্রাইস বার করলে হুম, ওটার মধ্যে তো রিজেকশন গুলো ইনক্লুড ছিল। না দেখ, ও 22,000 খানা আর্টিকেলের রিজেকশন হলো, তার মানে কত ইন্টু 188/100। এর দাম সে সেট করলো 7.5 করে, মানে এই আইটেম গুলোতে সে কত টাকা পাবে ইন্টু 7.5। এবার এই দামটাই বলছে তার 22,000 খানায় যে টোটাল কস্ট প্রাইস ছিল, মানে 22,000 ইন্টু ধরে নে এক্স কস্ট প্রাইস ছিল, তার উপরে 20% লাভ হয়, মানে 120/100। বলছে এই এই টাকাটা এটার সাথে সমান হবে, কারণ সে তো 7.5 করে তো তার খরচ হয়নি যে, কিন্তু 7.5 করে রাখছে কারণ কি, এই রিজেকশন হওয়ার পরেও যে টাকাটা তার হবে সেই টাকাটাতে তার যে টোটাল খরচ হয়েছিল, মানে 22,000 ইন্টু এক্স, এই টোটাল খরচের ওপর তার 20% লাভটাও হয়ে যায়। বুঝতে পারলে এবার? হুম। দেখ অসুবিধা হলে বল। ঠিক আছে, হ্যাঁ। এবার আমরা আসছি ডিসকাউন্টে। বলছে দেখ ডিসকাউন্ট যখন হয়, আমরা যেমন বললাম যে প্রফিট হোক বা লস হোক সবসময় কার উপর হয়, কস্ট প্রাইসের হয়। তিনখানা জিনিস হয়, কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর হচ্ছে মার্ক প্রাইস। ধরেন এটা 100, এটা 120, এটা 150। তো যদি বলি আমার প্রফিট কত, তো এইটা কত 20 টাকা। প্রফিট পার্সেন্টেজ কত, মানে বাই 100, বাই মানে প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100। কিন্তু যখনই বলবো ডিসকাউন্ট, ডিসকাউন্ট সবসময় আমরা যে দামটা লেখা থাকে তার উপরে দেখি। দেখ তুই যখন দোকানে গেলে কিনতে, একটা হয়তো কিছুর দাম 1,000 টাকা আছে, তোকে বললো যে 800 টাকায় দিয়ে দেবো, মানে আমাকে কার উপরে 200 টাকা ছাড় দিচ্ছে, 1,000 টাকার উপরে 200 টাকা ছাড় দিচ্ছে। তো ডিসকাউন্ট যখন হয় তখন সবসময় হয় মার্ক প্রাইসের উপর বা ধার্য মূল্যের উপর। তাহলে এখানে কত ডিসকাউন্ট হবে, কত টাকা হলো 30 টাকা, বাই টোটাল মার্ক প্রাইস কত 150 ইন্টু 100, মানে 20% ডিসকাউন্ট হবে। এটা আগেও বলেছিলাম, মনে আছে এটা? হ্যালো, হ্যাঁ তো যখনই তোর ধর এই ধরনের কথা বলবে যে বাই 5 গেট 4 ফ্রি, মানে 5খানা কিনলে 4খানা আইটেম ফ্রি দেবে। এবার যে দোকানদার, তাকে তো টোটাল 9খানা আইটেমই কিনতে হয়েছিল। আমি ধরে নিলাম আইটেমগুলোর এমআরপি হচ্ছে 1 টাকা। তাহলে দোকানদার যখন কিনেছিল বা আমি যখন দেখছি, আমি নিজের হাতে কতগুলো আইটেম পাচ্ছি, 9খানা আইটেম পাচ্ছি, তার মানে আমি 9 টাকার জিনিস পাচ্ছি। আমি ধরে নিলাম এমআরপি 1 টাকা করে, তার মানে আমি 9 টাকার জিনিস পাচ্ছি। এই 9 টাকার জিনিসটা আমি কত টাকায় পাচ্ছি, 5টা জিনিস কিনলে, মানে বাই 5, মানে 5খানা জিনিস কিনলে 4খানা ফ্রি।
তার মানে আমি 5 টাকা দোকানদারকে দিলাম আর আমি দোকানদারের কাছ থেকে 9 টাকার মাল পেয়ে গেলাম। মানে এমআরপি তে ওই জিনিসগুলোর গায়ে 9 টাকা লেখা আছে। 9 খানা জিনিসের গায়ে 1 টাকা করে মানে 9 টাকা লেখা আছে। কিন্তু সেটা আমি 5 টাকা দিয়েই পেয়ে গেলাম। তাহলে 9 টাকার জিনিস যদি 5 টাকায় পাই, তাহলে কত টাকা ডিসকাউন্ট পেলাম? 4 টাকা। বাই মার্ক প্রাইস কোনটা ছিল? 9 খানা জিনিসের মার্ক প্রাইস কত? এইটা। বাই 9 ইন্টু 100%, এটা হচ্ছে আমার হবে ডিসকাউন্টের পার্সেন্টেজ। বল বুঝতে পারলি কিনা? বুঝতে পেরেছিস? হ্যালো? দাদা আর একবার বলো। হুম। দেখ, যখন বলছে যে বাই 5 গেট 4 ফ্রি, মানে 5 খানা কিনলে 4 খানা ফ্রি পাবি। এবার আমি ধরে নিলাম প্রত্যেকটার দাম 1 টাকা করে লেখা আছে। তা আমি যখন গেলাম আমার হাতে দোকানদার কটা জিনিস দিল? 5 আর 4 9 খানা জিনিস দিল। তাহলে 9 খানা জিনিসের মার্ক প্রাইস কত? 9 টাকা। আর আমি দোকানদারকে কত টাকা পে করলাম? 5 খানার দাম পে করলাম, মানে 5 টাকা পে করলাম। তাহলে দোকানদারের রেসপেক্টে যদি দেখিস, 9 টাকা মার্ক প্রাইস ছিল, সেটা 5 টাকা সেলিং প্রাইসে আমাকে দিয়ে দিল। তাহলে 9 টাকার মাল, মার্ক প্রাইসের মাল যদি 5 টাকায় দেয়, কত টাকা ডিসকাউন্ট দিল? 4 টাকা ডিসকাউন্ট দিল। তাহলে ডিসকাউন্টের পার্সেন্টেজ কত হবে? 4 বাই মার্ক প্রাইস কত? 9 ইন্টু 100। বুঝতে পারলি? হ্যাঁ। হ্যাঁ। কারোর কোনো অসুবিধা নেই? এবার ধর তোকে বললো দাদা যে মানে বাই, ডিসকাউন্ট মানে হচ্ছে বিক্রেতার লাভ যেটা। বিক্রেতার লাভ না, ডিসকাউন্ট মানে দেখ, বিক্রেতার লাভ তো কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস কতটা বেশি হচ্ছে সেটা। ডিসকাউন্ট মানে হচ্ছে তোর চোখে দেখ, তুই 9 খানা আর্টিকেল পেয়ে গেলি, মানে 9 টাকার জিনিস পেয়ে গেলি, কিন্তু তার বদলে তুই কত টাকা দিলি দোকানদারকে? 5 টাকা দিলি। তুই যে ছাড় পেলি, এই ছাড়টা হচ্ছে ডিসকাউন্ট। দোকানদারের কত লাভ হবে আমি কি করে জানবো? সেটা দোকানদার জানে। কিন্তু আমি নিজের হাতে কতটা জিনিস পেলাম? 9 খানা জিনিস পেলাম, মানে 9 টাকার জিনিস পেলাম। আমি ধরে নিলাম প্রত্যেকটা জিনিসের গায়ে 1 টাকা করে লেখা আছে মার্ক প্রাইস। তাহলে 9 খানা জিনিসের জন্য 9 টাকা লেখা আছে। সেই 9 টাকার মালটা আমি 5 টা জিনিস কিনলেই পাচ্ছি, বা 5 টাকার জিনিস কিনলেই পাচ্ছি। তাহলে 9 টাকার মাল যদি আমি 5 টাকায় পাই, তাহলে ডিসকাউন্ট কত পেলাম? 4 টাকা। তাহলে ডিসকাউন্টের পার্সেন্টেজ হবে 4 বাই মার্ক প্রাইস, মানে আমি যে টোটাল মালগুলো নিলাম তার মার্ক প্রাইস কত ছিল? 9 টাকা। তাহলে 4 বাই 9 ইন্টু 100। বোঝা গেল? হুম। হুম হুম। হ্যাঁ দাদা। এবার ধর তোকে বললো যে বাই 3 গেট 3, গেট 3 ফ্রি, মানে 3টে কিনলে 3টে ফ্রি পাবি। তাহলে তুই টোটাল কটা কিনলি? 6টা কিনলি। তো 6টার এমআরপি কত? 6 টাকা। সেটা তুই 3 টাকা দিলেই পেয়ে যাচ্ছিস। তাহলে 6 টাকার জিনিস যদি 3 টাকায় পাস, ডিসকাউন্ট কত পেলি? 3 টাকা। বাই মার্ক প্রাইস কত? 6 টাকা ইন্টু 100%, মানে 50% ডিসকাউন্ট। অনেকে এটা ভুল করে বলে দিতে পারে তিনটেতে ফ্রি, মানে 100% ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু 100% ডিসকাউন্ট না। ডিসকাউন্ট মানে টোটাল যেটা হয় তার উপরে হয়, মার্ক প্রাইসের উপর হয়। তো আমি যখন 3 খানার সাথে 3 খানা ফ্রি পেলাম, আমার ঘরে কত টাকার জিনিস আসলো? 6 টাকার জিনিস। সেটা 3 টাকা দেওয়াতে আমি পেয়ে গেলাম। তার মানে 6 টাকা মার্ক প্রাইসের জিনিস 3 টাকায় পেলাম, মানে কত টাকা ছাড় পেলাম? 3 টাকা। ডিসকাউন্টের পার্সেন্ট মানে নিচে সবসময় মার্ক প্রাইস হয়, মানে 6 ইন্টু 100%। বল বোঝা গেল? হুম। হ্যাঁ দাদা। তোরা সবাই শনিবার ফাঁকা থাকবে? হ্যালো? হ্যালো? হ্যাঁ বল দাদা। একটু শনি, তো বলছি যে আমি শনিবারও ক্লাস নেব, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমার অফিসে এখন প্রচন্ড কাজের চাপ অসুবিধা চলছে। নেই দাদা।
তো আজকেও যেমন, তো এই এক্ষুনি আমি আসলাম অফিস থেকে, এসেই ক্লাস নিতে বসে গেছি। তো শনিবারে একটু সময় করি, শনিবারে আর একটু করাবো, কারণ বাকি অন্য দিন আর হচ্ছে না আগে। ঠিক আছে? তোমার অসুবিধা হলে দাদা টাইমটা সানডে করেও নিতে সেম তো পারো, না আমরা তো সানডেটাও ফাঁকা ইয়ে করে থাকি। নিবা? হ্যাঁ, আমার এই সানডে আমি দেখছি একটু এই আমাদের এই সামনে ২-৩ মাস একটু কাজের চলবে। তো এই কয়েক মাস একটু ডেটটাকে অ্যাডজাস্ট করে নিস। আমি আমার সুবিধা মতন আমি বলে পড়িয়ে দেবো, হ্যাঁ? দাদা কোনো ব্যাপার নেই, তুমি আগে থেকে একটু জানিয়ে দেবে তাহলেই হবে। হ্যাঁ, আমি একটু আগে থেকে জানিয়ে দেবো। এমনিতেও রাত্রিতে এই সময় সবাই আশা করি ফাঁকাই থাকবি। তো আমি আগে থেকে জানিয়ে আমি বলে দেবো যে মানে কোন দিন আমি নিচ্ছি বলে দেবো। তোরা একটু অ্যাডজাস্ট করে নিস। এই মানে ফিন্যান্সিয়াল ইয়ার শেষ পর্যন্ত আমাদের একটু কাজের চাপ হবে। তো ওইজন্য একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, পরের কোয়েশ্চেনটা দেখ। বলছে ৫ খানা দেখ, বাই গেট 4 ফ্রি। তার মানে কেউ আমাকে একজন বল, এবার কে বলবি বল? কে, দিদিদের দল না দাদাদের দল ভারী? বুলটি নস্কর অনেকদিন পর দেখা দিয়েছে দেখছি। কিরে, হারিয়ে গেছিলে নাকি? না দাদা, হারিয়ে যায়নি। আমি একটা টিসিএস এ কাজ করছি, আর লাইভ ক্লাস ভোর 4টে থেকে 3টে নাগাদ উঠতে হয়, তো আর লাইভ ও ক্লাসটা আচ্ছা করতে। আচ্ছা। না, পরে তাহলে দেখে নিস, হ্যাঁ? হ্যাঁ আমি হ্যাঁ চেষ্টা দাদা, করছি দেখে তোদের নিন। সিলেবাসটাকে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার, যেন তোরা এই সামনের এক্সাম গুলোর জন্য একটু প্রিপেয়ার মানে হতে পারিস। পিএসসি ক্লার্কশিপ আছে তো। হ্যাঁ তো আমি তাড়াতাড়ি সিলেবাস শেষ করে দিই, তোরা প্রিভিয়াস ইয়ার খুব ভালো করে প্র্যাকটিস করবি, যেন মানে দেখ, পিএসসি ক্লার্কশিপে অঙ্ক অনেকটাই আসে। অঙ্ক সহজই আসে, কঠিন আসে না, কিন্তু অঙ্কতে যদি নাম্বার বাদ যায় না, সিলেকশনের চান্স কমে যাবে। তো সেই জন্য হ্যাঁ দাদা, একটু সিজিএল এর আমারও তো একটু দেরি প্রবলেম আছে, হচ্ছে সিজিএল এর আগে কিন্তু। তো করবোই, কিন্তু তার আগেও এইসব পরীক্ষার আগেও একটু নিজেদেরকে রেডি করে নে। আর জিকে টিকে গুলো একটু ভালো করে পড়িস। আহ মানে দেখ, সিজিএল হবে বা ডব্লিউবিসিএস যাই পেতে চাস হবে, কিন্তু তার আগে যে কোনো একটা চাকরি যদি পেয়ে যাস, নিজের অনেকটা প্রেশার হালকা না, মনে এটা হবে। ইনভিজিলেটরের কাজ, মানে মাসে আমি কয়েকটা, যেহেতু একটু মানে ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে, তো মাসে কয়েকটা আমি ডিউটি করছি, তো এই জন্য আমার দেখা হচ্ছে না, হ্যাঁ এই আর দেখ, কি। এটা তো খুব ভালো জিনিস। তুই কাজ কর, যারা টিউশন পড়ায় টিউশন পড়া, নিজের মানে নিজের দরকারে আমাকে যদি কাজ করতে হয়, তো এতে কোনো ব্যাপার নেই, তার জন্য তুই অ্যাডজাস্ট কর, কোনো অসুবিধা নাই। কিন্তু মানে পড়াশোনাটা একটু ঠিকঠাক করে চালিয়ে যাস, কারণ যেটা চাস হুম, তাড়াতাড়ি পেয়ে যা, তাহলে আর এসব আর প্রবলেম থাকবে না। আর এই পিএসসির রিক্রুটমেন্ট গুলো হচ্ছে, তো এগুলো ধর মানে আশা করা যায় এখন পর কিছু রিক্রুটমেন্ট হবে। তো একটু ভালো করে উঠে হুম, পড়ে লাগ, যেন হয়ে যায়। আর যে কাজ করছিস অবশ্যই তার জন্য এই ক্লাস যদি তুই পরে দেখিস, কোনো অসুবিধা নাই, পরে দেখ। তারপর যদি তোদের কোনো কোশ্চেন-টোশ্চেনও থাকে আমাকে পাঠিয়ে দিস। আমি একটু অনেকটা ব্যস্ত হয়ে গেছি এখন, মানে সেই সকালবেলায় হুম। ৯টার দিকে বেরিয়ে যাই আমি, এখন আবার ৯টার সময় অফিস থেকে ঘরে ঢুকছি। তো ও, আমার তো হয়তো পুরো সব একদম বুঝিতে ভোর পারছি না। 3টে নাগাদ, দাদা আমাকে উঠতে হয়, আর ঘরে আসি আমি 9টা 9:30 নাগাদ ঘরে আসি। এসে কোনো রকম খেয়ে তো দিয়ে আবার ঘুমিয়ে যাই। কবে, মানে এইরকম কতদিন করতে হয়? কতদিন করতে হয় দাদা? ওই ইনভিজিলেটরের কাজ, মানে এই সিস্টেম গুলো একটু দেখাশোনা করা, আচ্ছা, বা ওই গার্ড দেওয়া, যে এইগুলো আছে রোমিং করা, ওই কাজ আর কি। মানে আমি ফুলে ইয়েস করলে তবে আমার মানে ডিউটি হবে, তো যেগুলো মাসে তো আমার মিনিমাম কয়েকটা 8-10টা এরকম মানে করলে আর কি একটু ভালো হয়, এইরকম আর কি। আচ্ছা, আচ্ছা। আর যখন ম্যান পাওয়ার বেশি লাগে তখন মানে ম্যাম বলে দেন যে হ্যাঁ, হ্যাঁ। ওইগুলোকে ইয়েস করতে, না হলে ডিউটি আর পাওয়া যাবে না, এইরকম ব্যাপার। মানে এই তুই সবে আমি ঢুকেছি এখন। কর, কোনো অসুবিধা নেই। তুই তোর সুবিধা মতো দেখে নিস। আর অসুবিধা হলে আমাকে বলিস, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ দাদা, আর বলছি ওই আর ফোন আমি নাম্বার একটু ইয়েতে দেওয়া আছে, আমি কি নেব? কি
রেকর্ডিং এ ফোন নাম্বারটা দাদা দিয়েছিলে, আমি ফোন নাম্বারটা তাহলে নিচ্ছি, মানে কোনো প্রবলেম হলে আরে বা হ্যাঁ, কোনো, তোর তো নেওয়ার জন্যই তো দিয়েছি। হ্যাঁ ওসব কোনো ব্যাপার কেন, তোদের তো একটা অনলাইন এই কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়েছে না, দিলাম না সেদিন, না অনিরুদ্ধ দিল, হ্যাঁ কে একটা দিয়েছিল না, হ্যাঁ তো গ্রুপটাতে অ্যাড হয়ে যাস হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, ওটা অ্যাড আছে। হ্যাঁ, তো ফোন নাম্বার নিয়ে কোনো অসুবিধা নেই। আর আমাকে কোশ্চেন টোশ্চেন পাঠালে আমি হয়তো এখন একটু তোর মানে তৎক্ষণাৎ করে দিতে পারবো না, তো আমি চেষ্টা করবো যখন আমার সুবিধা মতন করে দেওয়ার। হ্যাঁ, বাকিটা সবাই একটু ওকে। ম্যানেজ করে নিস। আর এই কটা মাস একটু আমার সাথে সাথে মানে টাইমিংটা একটু ঠিক করে নিস, একটু অ্যাডজাস্ট করে নিস তোরা। আচ্ছা, এবার দাদা পরের বলছিলাম, অঙ্কটা বল, কে বলবি? কে, সৌমিক বলবি? দাদা বলছিলাম যে এক্সাম নেবে বলছিলে, যে কবে নেবে একটু ডেটটা বলে দাও। এক্সাম নেবো দাঁড়া ভাই, আমি এখনো কোশ্চেনই রেডি করতে পারিনি। তোরা পার্সেন্টেজ আর রেশিওটা তোরা রেডি করে রাখ। হ্যাঁ, আমি দেখি সামনে শনি রবিবারের মধ্যে যদি বানিয়ে নিতে তাহলে পারি, আমি পরের সপ্তাহতেই নিয়ে নেব। জানুয়ারিতে নিয়ে নেবা, সব থেকে ভালো হবে। জানুয়ারি না, অত দূর না, এই তোর এই ডিসেম্বরেই নেব, ধরে রাখ সামনের ডিসেম্বরে সপ্তাহতেই নেব। ঠিক আছে, 24 পর নেবা, বল। 24 তারিখ। 24 তারিখ? 24 তারিখের পর নেবা। 24 তারিখের পর? আজকে তো হয়েই গেল তো 14 তারিখ, তো 10টা দিনই আছে, তো ঠিক আছে 24 তারিখের পরে নেবো। তোরা মোটামুটি সবাই রেডি করে নিস। হ্যাঁ, বাকিদের হয়ে গেছে রে ওই প্রফিট লস আর রেশিওটা। হ্যালো, দাদা পার্সেন্টেজ ছিল তো। এই সরি, পার্সেন্টেজ আর রেশিও মাথায় আর কাজ করছে না। তো দেখ, ব্যাপার হচ্ছে যে আমি একদিক থেকে পড়িয়ে যাচ্ছি, আমি পরীক্ষা তো নিয়ে নিবো, আমার পরীক্ষা নেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে তোদের জন্য রিভিশনটা হয়ে যায়। আর পরীক্ষা ওই প্রিভিয়াস ইয়ার থেকেই নেবো, তো আমি দেখাবো যে এই অঙ্কগুলোই ওখান থেকে কেমন ভাবে আসছে, মানে প্রিভিয়াস ইয়ারে। তো আমি একদিক থেকে যেমন এগিয়ে যাচ্ছি, তোরা অবশ্যই কিন্তু আগের চ্যাপ্টার গুলোকে রিভিশন কমপ্লিট করে রাখিস। যেমন মানে পার্সেন্টেজ আর তোর রেশিও হয়েছে, এটা মোটামুটি ধর মোটামুটি 3বার রিভিশন, মিনিমাম 3বার রিভিশন কমপ্লিট করে রাখিস। তাহলে কি হবে, অঙ্কগুলো তোদের মাথায় থাকবে। আর যদি রিভিশন কমপ্লিট না হয় না, এই জিনিসগুলো আস্তে আস্তে ভুলতে থাকবি। যখন আমাদের তোর পার্সেন্টেজ রেশিও হয়ে যাবে, এবার ধর প্রফিট লস হয়ে গেল, এর সাথে আর একটা কোনো চ্যাপ্টার করিয়ে দেবো, পরে আবার এই দুটোকে রিভিশন দিয়ে নেবে, এখান থেকে একটা পরীক্ষা নেব, পরে এই 4টে চ্যাপ্টার থেকে আর একটা পরীক্ষা নেব, তাহলে দেখবি মানে কম্প্যাক্ট ওয়েতে রেডি হয়ে যাবে। আর আমরা এই প্রফিট লসটা করার পর দেখবি তোদের আর মানে পরের চ্যাপ্টার গুলোতে অত সময় লাগবে না, কারণ ম্যাক্সিমাম জিনিসগুলো, এই সব জিনিসগুলো রিপিট হবে, এই টেকনিক গুলোই রিপিট হবে, তো অসুবিধা হবে না। আমি একটা জিনিসই বলতে চাচ্ছি যে বেসিক যে আন্ডারস্ট্যান্ডিং, এইটা খুব ভালোভাবে তৈরি কর। মানে অঙ্ককে একটা মানে কোনো একটা অজানা জিনিস, মানে আমাকে মুখস্থ করতে হবে, আমাকে মনে রাখতে হবে, এইরকম কিছু ভাবার কিছু নাই। অঙ্ক মানে আমি তোকে, হ্যাঁ, কিছু কিছু জিনিস তোকে হয়তো তোদের কনসেপ্ট ঠিক নেই বা তোদের মনে রাখতে হবে, সেগুলো করতে হবে, কিন্তু অঙ্ককে ভাব একটা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন, যেমন যেমন ক্যালকুলেশন দেওয়া আছে আমি সেই রকম সেরকম ক্যালকুলেশন গুলোকে করব। এরকম যদি ভাবিস, কম্পিটিটিভ এক্সামের একটাও অঙ্ক নিয়ে তোদের প্রবলেম হবে না। আর বেসিক তো রাখিস তোদের ক্লাস নোটই, এটা খুব ভালোভাবে করতে হবে। হ্যাঁ, তার সাথে যখন এটা হয়ে যাবে, আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করতে হবে। তো আমি ঠিক আছে, তোদের পরীক্ষা ওই 24 তারিখের পরেই নেব, তো বেশি না, কিন্তু আমি এই মানে এই মাসেই নেব, জানুয়ারি না ডিসেম্বরেই নেব। আচ্ছা, পরের কোশ্চেনটা বলছে কে করবি বল? সৌমিক পারবি? হ্যাঁ, একবার চেষ্টা করছি, বলছি। বল, এখানটা বল যে কিভাবে করবি। এখানে বলেছে যে বাই 5 গেট 4, মানে 5টা কিনলে 4টে দেবে। সেক্ষেত্রে আমি হ্যাঁ 5টা কিনতে যাই, মোট 9টা পাবো, 5 যোগ 4, 9টা পাবো। হ্যাঁ, 9টা আর পারলে 9টা ধরে প্লাস নিলাম তো 90 মার্কেট টাকার প্রাইস জিনিস হবে। নিলাম। হ্যাঁ, হ্যাঁ, আর সেলিং প্রাইস হচ্ছে 5 হবে। এবার ওই 5 এর ওপরে বলেছে যে আমাকে 20% ডিসকাউন্ট দেবে আবার। হ্যাঁ,
মানে হচ্ছে 4 হবে তখন। হ্যাঁ এবার মার্ক হ্যাঁ, তার মানে প্রাইসের সঙ্গে 5-এর আবার ধর, তার ডিসকাউন্টে মানে আমি 90 টাকার জিনিস 50 টাকায় ও দেওয়ার কথা, কিন্তু বলছে এর উপরে আরো 20% ডিসকাউন্ট দিব। 20% মানে 1/5, তাহলে 50-এর 1/5 মানে হচ্ছে কত, 10, মানে এখানে আরো 10 টাকা ছাড় পাবো, মানে 40 টাকায় পাবো। তার মানে আলটিমেটলি 90 টাকার জিনিসটা 40 টাকায় পাচ্ছি। তার মানে কত টাকা ছাড় পেলাম, 50 টাকা ছাড় পেলাম। 50 তাহলে যদি বলে বাই 90। ডিসকাউন্টের পার্সেন্টেজ কত, তাহলে 50 বাই মার্ক প্রাইস কত, 90 ইন্টু 100। বোঝা গেল? সবাই বুঝতে পেরেছিস? সবাই বুঝলি রে? বল। হ্যালো, দাদা আরেকবার বললে বল। একটু আর ভালো একটা হতো। এক্সাম্পল দাও। দেখ, বলছে 5 খানা মাল কিনলে 4 খানা ফ্রি পাবি। মানে টোটাল তুই কখানা মাল পেলি, 9 খানা মাল পেলি। আমি ধরে নিলাম একটা জিনিস 1 টাকা ধর, 10 টাকা ধর, যা খুশি ধর, মানে 90 টাকার মাল পেলি। তার মানে তুই যে 9 খানা মাল, ধর একটা ধরে নিলাম আমি 1 টাকা বা 10 টাকা করে ধর, তুই 9 খানা মাল পেলি মানে 90 টাকার মাল পেলি, ধর 90 টাকার বিস্কুটের প্যাকেট পেলি। এই 90 টাকার বিস্কুটের প্যাকেটের জন্য তোকে বলছে যে 5 খানা কিনলে 4 খানা ফ্রি দিব, মানে তোকে 5 খানা কিনতে হচ্ছে, মানে তোকে 50 টাকার জিনিস কিনতে হচ্ছে। আর তুই যখন পেমেন্ট করতে গেলি, দেখ, তখন বলছে যে 20% আরো ডিসকাউন্ট নাও। এবার এই যে ডিসকাউন্টটা হয় আমরা পেমেন্ট করার সময় পাই, তাহলে সেটা নিশ্চয়ই 90 এর উপর পাবো না, কারণ 90 এর জায়গায় 90 টাকার মাল দিয়ে সে 50 টাকা নিচ্ছে, এখানে তো একটা ডিসকাউন্ট দিচ্ছিলই, ছাড় দিচ্ছিলই। এবার যখন আমি পেমেন্ট করতে যাব তখন বলছে যে আরো 20% ছাড় দেবো, তুমি যে অ্যামাউন্টটা পেমেন্ট করছো তারপরেও 20% ছাড় দেবো। তো 50-এর 20% মানে কত, 50 ইন্টু 1/5, মানে 10 টাকা ছাড় দেবো আরো। তার মানে এখানে আরো 10 টাকা কমবে, তার মানে আমাকে পেমেন্ট করতে হচ্ছে 40 টাকা। তাহলে 90 টাকার মালে যদি 40 টাকা পেমেন্ট করতে হয়, তাহলে কত টাকা ছাড় পেলাম, 50 টাকা। তার উপরে 50 টাকা পেলাম, মানে মার্ক প্রাইস কে 90টা বাই 90 ইন্টু 100। এটা পার্সেন্টেজ বের কর, 500 বাই 9 যত হবে পার্সেন্টেজে সেটা অ্যান্সার হবে। বুঝতে পারলি না? দাদা ক্লিয়ার। হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। আচ্ছা, আর বলছি সবাইকেই, দেখ তোদের হয়তো অনেকের ফিনান্সিয়াল অবস্থা খারাপ, বা অনেকে, দেখ সবার লাইফের বিভিন্ন রকম স্ট্রাগল আছে। তো আমিও, মানে আমার নিজের কথা বলতে, আমি ধর আমার বাড়ি একদম গ্রামে, আমার বাবাও সেই মাঠে কাজ করে। তো সেখান থেকে আমিও ভাবতাম একটা সময় যে যে কোনো একটা চাকরি পেয়ে গেলেই হবে। তো আমি এমটিএস পেয়েছিলাম, সেখানে 4 বছর করার পর ভাবলাম যে আরো ভালো হলে ভালো হয়, সেখান থেকে সিলেকশন পোস্টে গেলাম। এবার সিজিএল পাওয়াটা একটা অবশ্যই প্রথম থেকে একটা লক্ষ্য ছিল। এবার প্রথম প্রথম তো অনেক কম নাম্বারে হতো না, তো একটা সময় আমার এরকমও মনে হতো যে সিজিএল হয়তো আমার দ্বারা আর হবে না, কারণ আমি অত যে একদম ব্রেন স্টুডেন্ট সেরকম কিছু না। তো যাই হোক, কন্টিনিউয়াসলি চেষ্টা করতাম। আমি একদিন বলছিলাম আমি ধর 2017 থেকে সিজিএল দিই, 17, 18, 19, 20, 21 আমার পরপর সবগুলোই বলছি। আমি তো 16-র এমটিএসটা পেয়ে গেছিলাম। এখানে তো আমি প্রথমবার ইভেন পরীক্ষা দিতেও গেছিলাম না, তখন পেন অ্যান্ড পেপার মোডে পরীক্ষা হয়েছিল। তারপরে সেকেন্ড টাইম যখন অনলাইন পরীক্ষা হলো, তখন আমার বউ বলল যে না, পরীক্ষা দিয়ে আয়, ওইরকম মানে কি হয় না হয় বলা যায় না। তোর কথা শুনে আমি সেকেন্ড টাইম, মানে এই পরীক্ষাটায় অফলাইন মোড যখন হয়েছিল পরীক্ষা দিতেই যাইনি, তো পরে আবার অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিলাম, দিতে গেছিলাম। তখন সিজিএল 17-তে আমি ভেবেছিলাম এটাই চাকরি পেয়েই যাব। লাস্টে গিয়ে দেখলাম ওই 5-6 নাম্বারের জন্য সিজিএল একদম ফাইনাল সিলেকশন থেকে বাদ হয়ে গেল। তো এমটিএসটা হয়ে গেছিল, তো যাই হোক এমটিএস এ চলে গেলাম। এরপরে যেমন আমি আর সিএইচএসএল এইসবগুলো দিতাম না, সিজিএল দিতাম। 18 সিজিএল এ ওর হয়ে গেল, আর আমি 2.5 নাম্বারে বাদ চলে গেলাম। 19-এও ওই 1.14 না কত এরকম ছিল, বাদ চলে গেছিলাম।
20টাই মানে স্কোর ভালো ছিল, ডেসক্রিপটিভে লাস্টে কম দেওয়ার পরেও আমার হয়ে যেত, কিন্তু আমি 27 তখন হচ্ছে তোর আমার 27 বছর ক্রস হয়ে গেছিল, তো আমার ওই 4200-র উপরে মানে তো 4600 4200 এই গ্রেড গুলো হতো। তো 4600 4200 যা কাট অফ ছিল সেখান থেকে আমার 3-4 নম্বর কম হলো, মানে টিএ বা অডিটর এসব হয়ে যেত, কিন্তু এগুলো বয়সের জন্য হলো না। আর 4600 বা ওইসব হায়ার গ্রেড গুলো আমার 3-4 নাম্বার না কত কম ছিল। তো এই এতবার বারবার ধাক্কা খেয়ে খেয়ে আমার মনে হতো যে এই মানে টিএই পাচ্ছি না, তো ইন্সপেক্টর আমি কিভাবে পাবো, এত সম্ভবই না আমার দ্বারা। তো মানে ছাড়তাম না, একটা চাকরি হাতে ছিল, তো ওর সাথে সাথে প্রিপারেশন চালিয়ে যেতাম। তো যাই হোক, লাস্ট পর্যন্ত বলে না, তুই যদি ভালোভাবে চেষ্টা করিস তোর খারাপ সময় একটা সময় যাবে এবং তুই পাবি। তো লাস্টে আমার সেই মানে খুব ভালো র্যাঙ্ক না হলেও ওই 600 মতন র্যাঙ্ক হয়েছিল, 636। তো যাই হোক, হয়ে গেল এদিকে। তো সেই জন্য যারা যারা তোরা এখন লড়াই করছিস, দেখ এটা একটা প্রিপারেশনের মানে প্রিপারেশন মানে মানে এই চাকরির পরীক্ষার প্রিপারেশন মানে দেখ, এখানে সাকসেসফুল হয়ে গেলে তোদের লাইফে আমূল পরিবর্তন আসবে, স্টুডেন্ট লাইফ থেকে একটা অন্য জায়গায় পৌঁছে যাবি, যে যেখানে গিয়ে তুই পুরো সংসারের বোঝা কাঁধে নিবি। তো এই প্রিপারেশনে শুধু বই পড়াটাই প্রিপারেশন না, এই যে বিভিন্ন নিজেদের জীবনের লড়াই এগুলো প্রিপারেশন। তো বুলটি যেমন বললি, এরকম সবার লাইফে কিছু না কিছু আছে। তো নিজের লড়াইটা নিজেকে লড়তে হবে এবং সবসময় নিজের যে লক্ষ্য সেই দিকে এগিয়ে যেতে হবে। আর এমন কোনো জিনিস নেই যে পারবি না, মানে এই বিশেষ করে কম্পিটিটিভ এক্সাম এগুলো খুবই সোজা। মানে আমি পাইনি, আমি ঠিকঠাক গাইড পাইনি, আহ, তো বা আমারও কোথাও কম ছিল। তো আমি এটাই চাই যে তোরা সবাই খুব তাড়াতাড়ি ক্র্যাক কর, মানে সিজিএল না পাস ডব্লিউবিসিএস না পাস, আগে যে কোনো একটা চাকরি তো পা, তারপরে সব পাবি আস্তে আস্তে। আর যাদের মানে কনফিডেন্স আছে তারা প্রথমবারেই লাগিয়ে দে, কোনো অসুবিধা নেই, কিন্তু হাল ছাড়িস না। কারণ এইবার যদি মানে এই সময় যদি এখন যদি একবার হেরে যাস, তাহলে আর কোনোদিন ঘুরে দাঁড়াতে পারবি না জীবনের কাছে। তো নিজেদের যে যেটা লড়াই নিজেরা লড়তে থাক, আর অবশ্যই মানে খুব ভালোভাবে চেষ্টা করতে হবে। আর একটা জিনিস, এই ইউটিউব ফেসবুক দেখে মানে সিজিএল বা এইসব চাকরি পেলে যে সব দেখায় না ফেসবুকে, মানে বিরাট একটা এক্সপেকটেশন রাখিস না যে মানে আমি এত বড় কিছু হয়ে যাবো, অত বড় কিছু হয়ে যাবে, এইসব কিছুই না। চাকরি পেলে তুই একটা সুন্দর স্যালারি পাবি, নিজের সব ধরনের শখ পূরণ করতে পারবি, সব ধরনের মানে মোটামুটি শখ পূরণ করতে পারবি। আর বাকি কিছু না, আর একটা পিসফুল লাইফ হবে, এই একটা সোশ্যাল রেসপেক্টও পাবি। বাকি সব ইউটিউব ফেসবুকে যেসব শর্ট বানায় ওই রকম লাইফ কিছুই হবে না। আর নিজেদের লাইফে নিজেরা হাম্বল থাকবি, শো অফ করার কিছু নেই, দেখবি ঠিক নিজের সাকসেস নিজের পিছনেই চলে আসছে। আর তোর জন্য যেটা লেখা আছে তুই অবশ্যই পাবি, শুধু তোকে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কে পাওয়া যাবে। তো অনেক জ্ঞান দিয়ে দিলাম, বোঝা গেল। আর হচ্ছে পরের অঙ্কটা, এবার 46-এর অঙ্কটা দেখ। এতক্ষণ তো এক ধরনের অঙ্ক করলাম, এবার 46-এর অঙ্কটা আবার একটু অন্য ধরনের অঙ্ক। বলছে শপকিপার অ্যালাউজ 25% ডিসকাউন্ট অন মার্ক প্রাইস and earn a profit of 30%. এই অঙ্কটাকে আমরা বিভিন্ন ভাবে করতে পারি। If he gets 90 rupees as a profit, find the amount of discount. তোকে ডিসকাউন্টের অ্যামাউন্ট বের করতে হবে যদি সে 90 টাকা প্রফিট হয়। এবার দেখ, আমরা যদি কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস লিখি, এখানে দুটো কন্ডিশন দেওয়া আছে। একবার বলছে 25% ডিসকাউন্ট, 25% মানে কত, 1/4, মানে এটা মার্ক প্রাইস হলে এটা ডিসকাউন্ট। ডিসকাউন্ট তো সবসময় ডিসকাউন্ট পার্সেন্টেজ তো সবসময় মার্ক প্রাইসের উপর হয়। তো ধার্য মূল্য বা মার্ক প্রাইস যদি এটা হয়, এটা ডিসকাউন্ট, তাহলে এটা 4 টাকা হলে 1 টাকা ডিসকাউন্ট মানে সেলিং প্রাইস 3 টাকা। পরের বার আবার বলছে 30% প্রফিট করে, তার মানে 10 টাকা কস্ট প্রাইস হলে 13 টাকা সেলিং প্রাইস। তো একটা জিনিসের সেলিং প্রাইস একবার 3 টাকা একবার 13 টাকা, এটা তো সম্ভব না। এটাকে ইকুয়াল করতে গেলে
এই উপর ইকুয়েশনটাকে 13 দিয়ে গুণ করতে হবে, নিচের ইকুয়েশনটাকে একে 13 দিয়ে গুণ করতে হবে, একে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে দুটো সমান হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে এখন? এটাকে 3 দিয়ে গুণ করলে 30, এটা 39, আর উপরটা কত দিয়ে গুণ হচ্ছে? 3 13 39, 39 লিখে দিয়েছি, 4 13 52। তার মানে আমার হয়ে গেল কস্ট প্রাইস 30 টাকা, সেলিং প্রাইস 39 টাকা, মার্ক প্রাইস 52 টাকা। এই যে লাভ প্রফিট, 30 এর মাল 39 এ বিক্রি করছে 9, এই 9 সমানে কত? 90। তাহলে 1 সমান কত? 10। এবার আমাকে বলছে 1 ইউনিট সমান যদি আমি 10 পেয়ে যাই, আমাকে বলছে যে কত টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম বের করতে। তাহলে 52 টাকার মাল 39 টাকায় বিক্রি করলে কত টাকা ডিসকাউন্ট দিয়েছিলাম? 13 টাকা। তাহলে 1 ইউনিট সমান যদি 10 হয়, 13 ইউনিট সমান কত হবে? 130 হবে। বল, কারো কোনো প্রবলেম হলে এবার বল। কি করলে একটু বলে দাও, ওই 30 থেকে 39 আর 52 ওইটা। 30 39 52 কিভাবে আসলো বুঝতে পারলি? ওটা বুঝেছি, তারপরে এবার দেখ, 30 এর মাল 39 এ বিক্রি করলে লাভ কত? 9 টাকা। এই 9 সমান বইয়ে দেওয়া আছে। এই যে 9 প্রফিট আমরা এখানে যে রেশিওতে করে দেখলাম 9 টাকা প্রফিট হলো, এই 9 ইউনিট মানে সমান বইয়ে দেওয়া আছে 90। তাহলে 1 ইউনিট সমান কত? 10। এবার বলছে আমাকে ডিসকাউন্ট কত দিয়েছিলাম, তাহলে 52 এর মাল 39 এ বিক্রি করা মানে ডিসকাউন্ট 13। তাহলে 1 ইউনিট সমান যদি 10 হয়, 13 ইউনিট সমান 130। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। বাকিরা? হ্যাঁ দাদা, বুঝতে পেরেছি। বাকি দিদিদের মহল কি বলছে? দেবকন্যা, বুঝলি? হ্যালো, বুঝেছিস? হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আমি সিলেবাসটা আর কিছু মানে যে মেন টপিক গুলো আছে, যেমন তোর প্রফিট লস হয়ে গেলে টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স, অ্যালিগেশনটা করাবো, আর দু একটা চ্যাপ্টার ধর, এগুলো করানো হয়ে গেলে তারপরে আমি তোদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য ওই পিডিএফটা থেকে বা অন্য কোথাও থেকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেবো, সেগুলো তোর একটু প্র্যাকটিস করবি। আর একটু সময় বের করে আমি ওই ক্যালেন্ডার গুলো পড়িয়ে দেবো জিআই এর, তাহলে তোদের জিআই আর জিআই তোদের প্র্যাকটিস করতে দেবো। আমি অ্যাকচুয়ালি সময় বের করে উঠতে পারছি না এখন, একটু আমাকে কয়েকটা দিন সময় দে, আমি একটু সামলে নিয়ে আমি এগুলো তোদের ঠিক করে দেবো, তোরা তখন করিস, কোনো অসুবিধা হবে না। আর যদি তোরা তার আগেও করতে চাস, তোরা নিজেরা কর। জিআই এর জন্য তোদের তো গ্রুপও ঠিক করে দিয়েছি, বা তোদের যে গ্রুপটা আছে তোর, হোয়াটসঅ্যাপে গ্রুপটা আছে, সেখানে কেউ একজন ইনিশিয়েটিভ নে, রোজ একটা করে জিআই সেট পাঠানা প্রিভিয়াস ইয়ার থেকে, বল আজকে আমরা এই জিআই সেটটা করব। 2023-এর প্রিলিমসের ফার্স্ট শিফটটা তোরা আজকে জিআই, তোর ফার্স্ট শিফটটা আজকে জিআই করবি। তো নিজেরা সবাই করে নে, যে যে কোশ্চেন গুলো প্রবলেম হচ্ছে সেগুলো গ্রুপে পাঠিয়ে দে, দাদা নিজেদের মধ্যে সবাই আলোচনা করে করলে সলভ কর। বল, কিছু বললি? সবাই করলে সেটগুলো জোগাড় করে দেওয়া যেতে পারে। সবাই মানে কেউ দেবে, তাহলে দেন কোথায়? বুঝতে পারলাম না, বল সৌরভ, আর একবার বল। বলছি মানে সবাই যদি করে তাহলে সেট পাঠিয়ে দেওয়া যাবে। দেখ সবাই, আমি জানি না এখানে সবাই করবে কিনা, কিন্তু তোরা যদি 5-10 জনও করিস তাতেও তো লাভ। দেখ জিআই এমন একটা জিনিস না যে তোদের আলাদাভাবে শেখাতে হবে। হ্যাঁ, জিআই এর কিছু কিছু টপিক অবশ্যই গাইড করতে হবে, সেটা আমি মানছি, সেটা তুই, আমি না শেখালে তুই ইউটিউবে দেখে নিতে পারবি, কিন্তু আমি শিখিয়ে দেবো। ক্যালেন্ডারটা যেমন শিখিয়ে দেবো, যেগুলো আমার মনে হয় সেগুলো আমি শিখিয়ে দেবো। কিন্তু জিআই এর 80% জিনিস হচ্ছে নিজের কমন সেন্স থেকে করা। তো এইটা যদি তোরা দেখ, নিজেদেরকে এটা দেখতে হবে যে আমাদের দরকার। আর জিআই প্রত্যেকটা পরীক্ষায় আসে, তো আমি ম্যাথ সিলেবাস শেষ করতে করতে যদি তোরা জিআইটা একটু প্র্যাকটিস একটা লেভেল পর্যন্ত নিয়ে চলে যেতে পারিস, তাতে ক্ষতি তো কিছু নেই। তো একজন বা দুজন দায়িত্ব নিয়ে, এখন তো প্রিভিয়াস ইয়ার পিডিএফ সব পাওয়াই যায়, বলে দিলে যে আজকে আমরা এই শিফটটা আলোচনা করব,
নিজেদের মতন সকালবেলায় করে নে, দিয়ে বল যে সারাদিনে এই সময় করে নে, আমরা রাত্রিবেলায় এটাকে আলোচনা করব। যেগুলো যেগুলো আটকালো সবাই পোস্ট কর, যারা যারা পারলি করে দে। দেখ তোদের মানে অনেক কম সময়ে একটা করে এরকম হতে থাকবে। তো এই সেট দাদা যখন তোরা আমি মোটামুটি 30-40টা হ্যাঁ, দিয়ে দিবি না, জিআই এর কোনো প্রবলেমই হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি জিআই প্রবলেম হবে না। ম্যাথের একবার যখন সিলেবাস শেষ করে নেব, সিলেবাস না শেষ করে করাটা চাপ। এরপরে যখন আমরা মোটামুটি 50 থেকে 60 খানা সেট করে ফেলবো না, তোদের কারো কাছে পড়ারও দরকার নেই, কিছু করার দরকার নেই, তোরা নিজেরাই সব অঙ্ক পারবি। আর কোন শিফটে ধর 25 খানা অঙ্কের দাদা ভিতরে যদি বলছিলাম দুখানা অঙ্ক না পারিস, কঠিন অঙ্ক থাকে, এ না করবো এগুলো দরকার নেই, এগুলো করে কেউ চাকরি পায় না। কঠিন অঙ্ক পিছনে যে দৌড়বে সেই চাকরি পাবে না। তো কঠিন অঙ্ক আছে মানেই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, আমাকে দেখতে হবে কোনগুলো পারবো সেগুলো আমাকে করতে হবে ভালোভাবে। তুই 50-60 খানা যখন সেট করে ফেলবি, তোদের অজানা অঙ্ক আসবেই না। তো সেটটা হচ্ছে সব খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমি বলতে চাচ্ছি যে মানে আমার এদিকে সিলেবাস শেষ করার আগে তোরা জিআইটা একটু এগিয়ে নে। বল এবার সৌরভ কি বলছিস? উম, দাদা আমি তো মোটামুটি 60 থেকে 70টা আমি মানে সেট আমি প্র্যাকটিস করেছি জিআই এর। আমার সিলেবাসও হুম। মোটামুটি 90%-এর ওপর কমপ্লিট, কিন্তু আমার ঠিক আছে 40 to 42 বেশি কিছুতেই আসছে না, ওই লাস্টে 2-4টে জায়গা 40 মানে to আটকে যাচ্ছে। 42 জিআই খুব ভালো নাম্বার। কিন্তু ঠিক আছে, এবার ওটাও এইটাকে মানে আপ ডাউন প্র্যাকটিস করে করছে। করে অন অ্যান 46 এর অ্যাভারেজ উপরে নিয়ে মোটামুটি যেতে হবে। আমার 35 তো সবসময় থাকছে, ঠিক আছে, তো তার বেশি হচ্ছে না, তো এটা কেন তোকে হচ্ছে? আরো 10 নম্বরের এখানে এজ নিতে হবে, তার জন্য প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমার এবার প্রবলেম আমি হচ্ছে বলতে চাই, ওই হ্যাঁ ওই তোমার কোনগুলো প্রবলেম হচ্ছে বলতো আমার, ওই সেই যে ফিগার গুলো হয় না, ফিগার গুলো তো ধরো চেঞ্জ হয়ে যাচ্ছে, ওগুলোতে প্রবলেম ওইটা হচ্ছে। সত্যি কথা বলতে গেলে আমারও প্রবলেম। ঠিক আছে, তো এবার দেখ ওটা আমি কি করি, আমি সময় বাঁচাই, অঙ্কতে সময় বাঁচালাম বা জিআই এর অন্যগুলোতে সময় বাঁচালাম, দিয়ে ওখানটায় আমি সময় দিই, সময় দিয়ে ভাবি কোনো না কোনো লজিক তো হয়েই যায়, এরকম না যে হয় না। ঠিক আছে, এবার ওইটা তোকে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবি ওই জিনিসগুলো তোর মাথায় যত কালচার হতে, ওইটা আমি বলছি, এই জিনিসগুলো তোকে কেউ শিখিয়ে দিতে পারবে না বা বলতে পারে না যে এই বই নাও এগুলো পড়ে নিলে তোমার চলে আসবে, ওগুলো তো তুই যেমন জিআই করেছিস, তুই বল এটা কি কেউ তোকে কমন দিতে পারবে? না দাদা, কোনো রুলস নেই। তোকে করে করে তোর মাথার এবিলিটিটাকে বাড়াতে হবে। তো সেই জিনিসটা আমি বলছি। দেখ তোরা যখন একটা মানে তোরা এই যে গ্রুপটাকে পড়ার গ্রুপ না মানে হিসাবে না ব্যবহার করে একটা গ্রুপ স্টাডির গ্রুপ হিসাবে ব্যবহার করতে পারিস। মানে 25 খানা কোশ্চেন যদি 5 জনও করিস, তো তোদের 5 জনের মাথা থেকে আলাদা আলাদা লজিক বেরোবে, সেখানে কোশ্চেন সলভ হওয়ার চান্স অনেক বেশি হবে। আর এই জিনিসটাকে তুই যদি 1 সপ্তাহ করিস, সবাই একটা মজা পেয়ে যাবি, দেখবি তোদের নিজেদেরই ভালো লাগবে করতে। বুঝতে পারলি? মানে দেখ প্রিপারেশনে কিভাবে স্মার্ট ওয়েতে নাম্বার বাড়ানো যায় সেটা দেখতে হবে, সেটা আমি বলছি যে একটু তোরা যদি অন্যভাবে ভাবিস তোরা আর একটু ভালো করতে পারিস, নিজেদের এই যে স্বাদটা এটাকে তোরা কাজে লাগাতে পারিস। এবার সবাই করবে না আমি জানি, আমি বললেও করবে না, কিন্তু 10 জন করলেও 10 জনের বেনিফিট হবে। ইভেন যারা যদি মনে করিস যে আমাদের জিআই সিলেবাস হয়নি তাই করব না, এরকম কোনো জিআই এর কোনো সিলেবাসই নেই। জিআই যে মাথা ভগবান দিয়ে দিয়েছে একটা, এই মাথাটাই জিআই সিলেবাস। তো যত পারবি কর, প্র্যাকটিস কর। তো কেউ কি দায়িত্ব নিবি রোজ একটা করে সেট দিয়ে করানোর? বল। স্যার যে ঘুমিয়ে হেভি নাক ডাকা শুরু করলো। দাদা কে কে এত জোরে নাক ডাকে? এ আমার আইটিও কাজের চাপ বাড়িও যাচ্ছে না, এখন এখানেই থাকছে। কৃষ্ণনগরে বাড়ি, তো এমনি তো বাড়ি থেকে যাতায়াত করেন, এখন তো রাত্রি হয়ে যায় আসতে, তো তোরা এটাকে একটু বরদাস্ত করে নে। আচ্ছা, তো কেউ কি এ করবি, কি সৌরভ দিবি একটা করে সেট?
যাচ্ছে, আবার নতুন করে দিয়ে কি করবো? হ্যাঁ, আর টেক্সট বুকই তো পাওয়া যাচ্ছে। না না, মানে দেখ পাওয়া যাচ্ছে ওটা ব্যাপার না, একজন মানে দিলে তো তার তোদের ইন্টারাকশনটা বাড়বে। এবার দেখ তোরা এটা নিজেদের ভিতর ঠিক করে নে, দিলে আমি বলছি তোদের সবারই একটা প্র্যাকটিস হবে, বা সৌরভ বা অন্য কেউ যদি করতে চাস তো সেও করতে পারিস। দেখে নি সেটা পরে ঠিক করে, হ্যাঁ যদি করিস তো আমার মনে হয় ভালো হবে, তাহলে তোদের এই নিজেদের যে একটা গ্রুপ, এটাকে তোরা গ্রুপ স্টাডি হিসাবে ব্যবহার করতে পারিস। এখন জিআই করছিস, পরে ম্যাথের করতে পারবি। তো যাই হোক, এবার আমরা হচ্ছে কত কোশ্চেনটা, আচ্ছা 46 কোশ্চেনটা বোঝা গেল তো? বল, হ্যাঁ হ্যাঁ 46 টা অসুবিধা নেই তো? আচ্ছা, এটাকে আমরা আরেকটা ভাবে করতে পারি। দেখ, যখনই বলছে যে একটা জিনিসের 30% প্রফিট হবে, যেটা প্রফিট হবে দেখ, তার মানে কি 100 টাকার জিনিস আমাকে 130 টাকায় বিক্রি করতেই হবে। এটা কস্ট প্রাইস হলে এটা সেলিং প্রাইস। এবার মার্ক প্রাইসটা কত হবে? এবার দেখ, 130টা 25% ডিসকাউন্ট দেওয়ার পর হয়। 25% ডিসকাউন্ট দেওয়ার পর মানে 100তে 25% ডিসকাউন্ট দিলে কত হয়? 75। তাহলে এই 100টা মার্ক প্রাইস হলে 75টা হয় সেলিং প্রাইস। এই 75-এর জায়গা আছে 130, তাহলে এটা কত হবে? 130 ইন্টু 100/75, এটা আগেও আমি করে দেখেছিলাম। তাহলে মার্ক প্রাইসটা লিখতে পারি 130 ইন্টু 100/75, লেখা যায়? বল। হ্যালো, আরেকবার বলো কিছু কি বুঝতে বললে? পারছি না। আচ্ছা আগে যেভাবে করালাম বুঝতে পেরেছিস তো? হ্যাঁ আগে হ্যাঁ, আগেরটা সোজা লেগেছে। এবার দেখ, এটাও সোজা একটু। দেখ, এটা আগেও তোদের একদিন করিয়েছিলাম, মানে প্রফিট লসই করেছি। তোকে যখনই বলবে যে 30% প্রফিট মানে 100 টাকার জিনিস আমাকে 130 টাকায় বিক্রি করতে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবার আমাকে মার্ক প্রাইস কত বের করতে হবে। এবার দেখ, মার্ক প্রাইস থেকে 25% ডিসকাউন্ট দিয়ে তবেই তো সেলিং প্রাইসটা হয়েছিল, হ্যাঁ হ্যাঁ? এবার হ্যাঁ 25% ডিসকাউন্ট মানে কি? 100 টাকার জিনিস 75 টাকায় বিক্রি করছিলাম, মানে সেল করছিলাম। এবার এই 75-এর জায়গায় লেখা আছে 130 এখানটায়, তাহলে এটা কত হবে? 100 ইন্টু 100/75, বোঝা গেল? হ্যাঁ এবার হ্যাঁ 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 তার মানে কত হবে? 130 ইন্টু 4/3। বা এটাকে আরেক ভাবে ভাব, দেখ 25% ডিসকাউন্ট মানে কত? 1/4। তার মানে 4 টাকা মার্ক প্রাইস হলে 1 টাকা ডিসকাউন্ট, বা 4 টাকা মার্ক প্রাইস হলে 3 টাকা সেলিং প্রাইস, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই 3 সমান দেয় 130, তাহলে 3 ইউনিট সমান যদি 130 হয়, 1 ইউনিট সমান কত হবে? 130/3। আর মার্ক প্রাইস মানে 4 ইউনিট, মানে 4 ইউনিট সমান কত? 130 ইন্টু 4/3। এভাবেও ভাবতে পারিস। বা আরেক ভাবে দেখ, যদি 100-কে বলে 20% বাড়াতে, তাহলে 120/100 দিয়ে গুণ করি, তাই তো? আর হ্যাঁ 25% কমানোর পর এটা হয়েছে 130, তাহলে আগে কত ছিল? 130 ইন্টু 100, দেখ 25% কমানোর পর মানে 75-এ 130, তাহলে আগে কত ছিল? ইন্টু 100/75 না? এই জিনিসটা তোদের আগে বুঝিয়েছিলাম কিন্তু, বুঝতে পারছিস? যদি এইটা ভাবতে পারিস তাহলে না এক এক লাইনে অঙ্কটা হয়ে যাবে। লাগছে এটা, কি বললাম বল। যে কঠিন লাগছে। কঠিন না রে, তুই একটু ভালো করে ভাব। মানে প্রফিট লস এটা যদি বুঝে যাস না, তোর পুরো প্রফিট লস হয়ে যাবে। তোকে আর কিচ্ছু করতে হবে না, এই একটা লাইন লিখলে আমার সব অঙ্ক হয়ে যাবে। কেউ কি বুঝতে পারলে আমি যেটা বললাম?
হলো আরেকবার বলো না। দেখ, ধর আমাকে বললাম একটা জিনিসের দাম এক্স টাকা, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্ক প্রাইস। ধর এক্স টাকায় কিনলাম, 20% লাভ করতে চাই, তাহলে কত লিখি? 120/100, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার ধর কোনো জিনিসের দাম বললাম যে বিক্রি করছি ওয়াই টাকায়। এবার দেখ, আমি হয়তো বললাম যে 30% তো ডিসকাউন্ট দেওয়ার পর ওয়াই টাকায় বিক্রি করি। তাহলে এর যদি মার্ক প্রাইস এমপি লিখি, 30% ডিসকাউন্ট মানে কত? ইন্টু 70/100 সমান ওয়াই লিখি। পারবো লিখতে? হুম হুম তাহলে মার্ক প্রাইস সমান ওয়াই ইন্টু 100/70 না? হ্যাঁ 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 মানে তুই দেখ, যখন আমরা এই দিক থেকে এদিকে যাচ্ছি, বাড়াই বা কমাই, দেখ এটা যদি এক্স হতো, 20% বাড়ালে 120/100, 20% কমালে এক্স ইন্টু 80/100, তাই তো? হুম। হ্যাঁ এবার আমরা যদি এইটা জানি, এইটা বের করতে চাই, তাহলে মার্ক প্রাইস ধর জানি না, আমি তো বললাম যে 30% ডিসকাউন্ট দিয়ে ওয়াই হয়, তাহলে মার্ক প্রাইস ইন্টু 70/100 সমান ওয়াই। তাহলে মার্ক প্রাইস সমান ওয়াই ইন্টু 100/70। এটা বুঝতে কোনো অসুবিধা আছে? ওয়াই এর জায়গায় এখন ওই এক্স এর মানটা বসিয়ে দেবো তো? হ্যাঁ, মানে আমি মানে তোর বোঝাচ্ছি যে যদি আমি বাড়াই তাহলে যেমন 120/100 বা কমালে 80/100 দিয়ে গুণ করি। এবার এইখানটাই ঠিক উল্টো জিনিসটা, যে 30% কমানোর পর হচ্ছে ওয়াই, 30% কমানোর পর ওয়াই। তাহলে আগে কত ছিল, সেখানে এই 80/100 বা 120/100 না, এটা ঠিক উল্টে যায়, উপরে 100 চলে আসে আর নিচে 70, 80 এগুলো আসে। দেখ, তাই আসলো না? হুম 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 হুম। বুঝতে পারলি সৌরভ? সৌরভ বল। বুঝতে পেরেছি। দেখ, এটা তোদের হয়তো বুঝতে একটু প্রবলেম হচ্ছে, তোরা আরেকটু নিজেরা প্র্যাকটিস কর জায়গাটায়। হ্যাঁ, আমি বোঝাবো, আমি যেটুকু বললাম তোরা দেখে করার চেষ্টা কর। আমি আর একবার বলে দিচ্ছি, তারপরে না বুঝলে আমাকে বলবি। হ্যাঁ, আশা করি অসুবিধা হবে না, সহজ জিনিস, কিন্তু এইটা যদি বুঝে যাস না, তাহলে তোদের আর মানে ভাবতেই হবে না প্রফিট লস নিয়ে। কোনো জিনিসের দাম যদি এক্স টাকা থাকে, তাকে যদি 20% লাভে বিক্রি করি, তাহলে এটা কত হবে? 120/100। এবার ধর বললাম মার্ক প্রাইসটা আরো 10% বেশি করতে চাই, মানে সেলিং প্রাইসের থেকে আরো 10% বাড়াতে চাই মার্ক প্রাইস, তাহলে এটা কত লিখবো? এক্স ইন্টু 120/100, আরো 10% বাড়ালাম। কোনো অসুবিধা নাই এটা লিখতে। এবার ধর আমি বললাম যে এখানে যে দামটা হলো, ধর ওয়াই টাকা, এটা মার্ক প্রাইস থেকে 30% ছাড় দেওয়ার পর বা 25% ছাড় দেওয়ার পর, তাহলে মার্ক প্রাইস ইন্টু 25% ছাড় দেওয়া মানে ইন্টু 75/100 সমান হচ্ছে এই সেলিং প্রাইস। তাহলে মার্ক প্রাইস সমান সেলিং প্রাইস ইন্টু 100/75। আমি এটাই বলতে চাচ্ছি যে যদি আমরা এই দিক থেকে ঘুরে আসি, মানে মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস, মানে তোর এই যে কমানো বা বাড়ানোর পর যেটা দেওয়া থাকে, মানে ধর এটা কম, সেলিং প্রাইসটা তো কমানোর পর, মার্ক প্রাইস থেকে 30% বা 25% কমানোর পর যে সেলিং প্রাইস দেওয়া আছে, এই সেলিং প্রাইসের রেসপেক্টে যদি মার্ক প্রাইস বের করতে চাই, তাহলে মার্ক প্রাইস সমান হবে সেলিং প্রাইস ইন্টু 100/75, বা 30% হলে 100/70 এরকম হতো। বুঝতে পারলি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। এবার দেখ, এই অঙ্কটা বলছিল 30% প্রফিট করতে হবে, তার মানে 100 জিনিস 130 টাকায় বিক্রি করতে হবে। এবার বলছে এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, এটা মার্ক প্রাইস। বলছে মার্ক প্রাইস থেকে 25% ডিসকাউন্ট দেওয়ার পর হয় 130, তাহলে মার্ক প্রাইস কত ছিল? এটা 130 ইন্টু 100/75।
বুঝতে পারলি? বোঝা গেল? হ্যাঁ এবার দেখ হুম ভগ্নাংশ কেটে এখানে নিচে 3 আসলো। তো এরকম জায়গায় মানে যখন আমরা একটা রেশিও বের করছি 3টা দিয়ে সবাইকে গুণ করে দে। 300, 390, 520। তার মানে 300 টাকায় কিনলাম, 390 টাকায় সেলিং প্রাইস আর 520টা মার্ক প্রাইস। তাহলে লাভ কত হলো 90। এই 90 সমান বইয়ে কত দেওয়া 90 দেওয়া। এবার আমাকে বলছে ডিসকাউন্ট কত বের করতে। ডিসকাউন্ট কত 520 মাইনাস 390 মানে 130 টাকা ডিসকাউন্ট। তাহলে 90 সমান যদি 90 হয় মানে 1 ইউনিট সমান 1, তাহলে 130 সমান কত 130। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তারপরে 47 এটা বলছে কি করতে বলছে যে বাই হাউ মাচ পার্সেন্ট এ শপকিপার মার্কস হিজ গুডস অ্যাবাভ কস্ট প্রাইস, মানে কস্ট প্রাইসের থেকে কত পার্সেন্ট ওপরে একটা দাম রাখছে শপকিপার যাতে 20% ডিসকাউন্ট দিয়ে হি মে গেন 10%। তোমার গেনটা কত 10% মানে 100 টাকার জিনিস 110 টাকায় দিতে হবে। এবার বলছে এটা 20% ডিসকাউন্ট দেওয়ার পর হয়, তাহলে মার্ক প্রাইস সমান কত হবে 110 ইন্টু 100/80। কোনো অসুবিধা আছে কারোর? বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। এবার বলছে যে ওটা কত পার্সেন্ট দাম কস্ট প্রাইসের উপরে রাখা হয়েছিল। 800 মাল যে কস্ট প্রাইস সেটাকে আমি কত দাম লিখেছিলাম 1100, তাহলে কত লিখলাম বেশি 300। এবার কস্ট প্রাইসের রেসপেক্টে কত পার্সেন্ট বেশি দাম লিখেছিলাম সেটা বের করতে বলেছে। তাহলে বাই কি হবে কস্ট প্রাইস হবে ইন্টু 100%। এটা কেটে দিয়ে যেটা অ্যান্সার হবে কত হবে 300/8। এটা কাটাকাটি কর, 300/8 কাটলে কত হবে 4 দিয়ে কাটলে এখানে 75 হবে 2 মানে 37.5 হবে আমাদের অ্যান্সার। বোঝা গেল এটা? হুম হুম এবার একটা ফর্মুলা তোদের আমি দেখবি বলেছিলাম যে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও হয় 100 মাইনাস ডি বাই 100 প্লাস প্রফিট পার্সেন্টেজ। তোরা এই যখন এই রকম দেবে যে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের মধ্যে যখন আমাদের সম্পর্ক চাইবে, সেলিং প্রাইস চাইলে কিন্তু হবে না, কারণ আমাদের এই ফর্মুলায় কোথাও সেলিং প্রাইস নাই। তখন তোরা এই ফর্মুলাটা অঙ্কটা করতে পারতিস। তো কত হবে 100 মাইনাস ডিসকাউন্ট মানে কত হবে 80, আর 100 প্লাস গেন মানে কত 110। তার মানে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও কত হলো 80/110। এবার বলছে যে মার্ক প্রাইসটা কস্ট প্রাইসের তুলনায় কত পার্সেন্ট বেশি। কত বেশি 30 বেশি বাই কস্ট প্রাইস মানে ইন্টু 100। তাহলে এটাই আমাদের অ্যান্সার হতো যেটা আমরা আগে পেলাম। কিন্তু এটা হচ্ছে ডাইরেক্ট ফর্মুলা থেকে, এখানে সেলিং প্রাইস কিন্তু পাবি না। সেলিং প্রাইস বের করতে গেলে আমরা সবসময় আমি যেভাবে দেখালাম ওইভাবে করবি, খুব ভালোভাবে হবে। যে 100 টাকার মাল কতটুকু লাভ করতে বলছে, এটাকে তো আমার কমানো যাবে না, এইটুকু লাভ আমাকে করতেই হবে। তাহলে কত হলো 110। এবার আমাকে বলছে যে 20% ডিসকাউন্টও দিতে হবে, মানে মার্ক প্রাইস সেইভাবে আমি মার্ক করব, এর থেকে নিশ্চয়ই বেশি হবে মার্ক প্রাইস, তবেই তো আমি ডিসকাউন্ট দেওয়ার পরে এই ভ্যালুটা পাবো। তো এটা কত হবে 110 ইন্টু 100/80। কিভাবে হয় আমি দেখালাম। এবার তোরা এখানটায় করে নে, 0 0 কেটে গেল, 8টা নিচে আসছে সবাইকে গুণ করে দে। 800, 880, 1100। তার মানে এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, এটা মার্ক প্রাইস। এবার বলছে এইটা কস্ট প্রাইসের তুলনায় কত পার্সেন্ট বেশি, কত বেশি 300 বেশি বাই কস্ট প্রাইস মানে কত 800 ইন্টু 100। যেহেতু কস্ট প্রাইসের তুলনায় বলছে তাই এটা নিজে কস্ট প্রাইস হলো। বল বুঝতে পারলি? হ্যাঁ দাদা। বাকি কারোর কোনো অসুবিধা আছে? আমি 48 49 করাবো না, এটা তো নিজেদের করতে হবে, বা না পারলে তারপরে করাবো।
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার দেখ আমি এদের এই ফর্মুলায় অঙ্ক করি না, আমি আমি তো যেভাবে শেখালাম আমি সেইভাবে অঙ্কগুলো করি। তো সেই জন্য বলছি জাস্ট সিম্পল জিনিসটাকে ভাব ভালোভাবে, দেখবি অঙ্ক সব হয়ে যাচ্ছে। 50-এর অঙ্কটা ভালো, আমি অনেক ব্যাংকের পরীক্ষায় অঙ্কটাকে দেখেছি। বলছে শপকিপার গিভস 25 ডিসকাউন্ট টু হিজ কাস্টমার, সে তার কাস্টমারদের 25% ডিসকাউন্ট দেয়, বাট হি সেলস অনলি স্মাগল গুডস, মানে সে শুধুমাত্র এইসব 2 নম্বরের জিনিসপত্র বিক্রি করে, সেই জন্য তাকে ব্রাইব দিতে হয় 10% অন কস্ট প্রাইস। তার মানে কস্ট প্রাইস যেটা হবে, ধর কস্ট প্রাইস এক্স টাকা, তার 10% তাকে ব্রাইব দিতে হবে। ফাইন্ড হোয়াট শুড বি দ্য মার্ক প্রাইস ইফ হি ডিজায়ার্স টু মেক এ প্রফিট অফ 9.11%। সে যদি 9.11% প্রফিট করতে চায়, তাহলে তাকে কত পার্সেন্ট তোর মানে তার সেলিং প্রাইস কত রাখতে হবে, মার্ক প্রাইস তার কত রাখতে হবে। এবার তার কস্ট প্রাইস তোকে দিয়ে দিচ্ছে 2500 টাকা। আচ্ছা, এবার আমি স্টেপ বাই স্টেপ করব। 2500 টাকায় কিনলাম, কিনে আমাকে 10% ঘুষ দিতে হবে, মানে কত দিয়ে গুণ করবো? সেই 10% তো আর আমি পকেট থেকে দেবো না, সেই 10% দাম আমি সেইভাবে বাড়িয়ে রাখবো যাতে ওই টাকাটা মানে যে কাস্টমার আমাকে পে করলো তার ভিতর থেকেই চলে যায়। এবার 10% আমাকে যদি ব্রাইব দিতে হবে, ঘুষ দিতে হবে, তাহলে আমি 10% দাম বাড়িয়ে রাখবো। তাহলে 2500 থেকে ঘুষের জন্য প্রথমে 10% বাড়ালাম, মানে 110/100 হলো। এবার সে লাভ করতে যায় 9.11%, মানে এটাকে এতে করলে কি হয়, রেশিওতে করলে 1/11 হয়। তা এইটুকু যদি আমি বাড়াতে চাই, তাহলে এটাকে কত দিয়ে গুণ করবো? 12/11 দিয়ে গুণ করবো। ঠিক আছে? এবার এইটা কি হলো আমার? এটা হলো সেলিং প্রাইস। আমাকে বের করতে বলছে মার্ক প্রাইস কত হবে। এবার বলছে তোর এই মার্ক সেলিং প্রাইস প্রাইসটা আরেকবার থেকে বলো এখানে। বল। এই যেটা করলে এটা আরেকবার বলো, কেটে গেল আমার কথাটা। দেখ, জিনিসটার দাম 2500 টাকা। এবার বলছে সে স্মাগলড গুড বিক্রি করে, সেই জন্য তাকে 10% ঘুষ দিতে হয়। তাহলে সেই 10% দামে বাড়িয়ে রাখবে জিনিসটার। তাহলে 2500 যদি 10% বাড়ায়, তাহলে কত দিয়ে গুণ করবো? 110/100 দিয়ে গুণ করবো। হ্যাঁ হ্যাঁ। এবার এইটুকু হলো তার খরচা। এরপর বলছে 9.11% সে লাভ করতে চায়। 9.11% মানে কি? 9.11/100, মানে 100 টাকায় 9.11 টাকা লাভ করতে চায়। যেমন 10% মানে কত? 10/100, মানে 1/10। তাহলে যদি 10% লাভ করতে হতো, তাহলে কত দিয়ে গুণ করতাম? 110/100 বা 11/10। তবে 10 টাকায় 1 টাকা লাভ করতে চায়, তার মানে কত হতে হবে? 11/10। একই রকম ভাবে এটা মানেই কত? 1/11, মানে 11 টাকায় 1 টাকা লাভ করতে চাই। তার মানে কি কত দিয়ে গুণ করলে সেলিং প্রাইস পাবো? 12/11 দিয়ে গুণ করলে। তাহলে একে 12/11 দিয়ে গুণ করলাম, এই টোটালটা পেয়ে গেলাম সেলিং প্রাইস। এই সেলিং প্রাইসটা সে বলছে যে 25% ডিসকাউন্ট দেওয়ার পরে আসে। সেলিং প্রাইসটা 25% ডিসকাউন্ট দেওয়ার পর আসে। তাহলে আমার যদি সেলিং প্রাইস হয়, তো সেলিং প্রাইসে যদি বলছে 25% ডিসকাউন্ট দেওয়ার পর এটা হয়, তাহলে একে কত দিয়ে গুণ করবো? ইন্টু 75/100 দিয়ে গুণ করবো। তো সেলিং প্রাইস সমান কত হবে? এই 100টা উপরে উঠে যাবে, 75টা নিচে চলে আসবে। তো এই জিনিসটাই আমি ডাইরেক্ট করতে বলছিলাম, যে বলছে সেলিং প্রাইস মানে এই যে দামটা হলো সেলিং প্রাইসটা, এটা 25% ডিসকাউন্ট দেওয়ার পর আসে। তাহলে মার্ক প্রাইস কত হবে? ইন্টু 100/75 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? হ্যাঁ হ্যালো, ঠিক আছে। এটা কেটে দে, এর সহজ ক্যালকুলেশন, কেটে দিলেই দেখবি তোর অ্যান্সার চলে আসবে। তো তোরা যদি এই এক লাইনে করার জিনিসটা ভালোভাবে শিখে নিস না, প্রফিট লসের কোনো অঙ্ক আর অসুবিধা হবে না। ঠিক আছে?
প্রফিট লসে এই জায়গাটা একটু কঠিন আছে, একটু ভালোভাবে বোঝ, যদি না বুঝতে পারিস আমাকে বল। ঠিক আছে? তারপরে একটু স্লো হোক, মানে এই চ্যাপ্টারটা যেন খুব ভালোভাবে বোঝা হয়। পার্সেন্টেজ, প্রফিট লস আর রেশিও, এই তিনটে চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট। আর পরে অ্যালিগেশনটা আসবে, এই কটা খুব ইম্পর্টেন্ট। বাকি টাইম ওয়ার্ক, টাইম ডিস্টেন্স এইসব থেকেই হবে। তারপরে বাই সেলিং এর আর্টিকেল 1170, এটা তোরা করিস দেখিনি, একই অঙ্ক, আশা করি তোরা পারবি। আচ্ছা, যে অঙ্কগুলো তোরা করিস তো? হ্যাঁ তারপরে 52 অঙ্কটা দেখ, বলছে বাই সেলিং এ আর্টিকেল ফর 50,600 এমএন অ্যালাউস 10% ডিসকাউন্ট অ্যান্ড 19.6% প্রফিট। তো কি বলছে, ইফ দ্য আর্টিকেল সোল্ড অ্যাট 0% ডিসকাউন্ট দেন তার প্রফিট কত হবে? তো এইটা আমার কোনো দরকার, বলছে 19.6% প্রফিট, মানে 100 টাকার জিনিস কত টাকায় বিক্রি হবে? 119.6। বা আর এই দশমিক সরানোর জন্য আর এক, আচ্ছা 19.6, এই বলছে 8% ডিসকাউন্ট। দেখ, এটা কস্ট প্রাইস, এটা সেলিং প্রাইস, মার্ক প্রাইস কত হবে? এটা 8% ডিসকাউন্ট দেওয়ার পর হয়, তার মানে 119.6 ইন্টু 100/92। কারোর কোনো প্রবলেম আছে? না। হ্যাঁ, দেখ 10 আসলো, 4 দিয়ে কাটলে 4, এই 4 দিয়ে কাটলে হচ্ছে তোর 25 আর 23। 23 দিয়ে এটাকে কাট, এটাকে 23 দিয়ে কেটে দেওয়া যাবে। 23 দিয়ে কাটলে হবে 5, 115, 46, 2, 52। নিচে দেখ 10 আসছে, তো 10 দিয়ে গুণ করে দে। এটা 1000, 1196, আর এটা 25 ইন্টু 52, মানে 25 দুগুণে 50, শূন্য থাকলো 5, 5 125, আর 5 হচ্ছে 130। মানে 1000 টাকায় কেনা, 1196 টাকায় বিক্রি করছে, আর 30%, 1300 টাকা মার্ক প্রাইস। তাহলে বলছে যে যদি 0% ডিসকাউন্টে বিক্রি করতো তাহলে কত পার্সেন্ট প্রফিট হতো? 0% ডিসকাউন্ট মানে কত? 1300 টাকায় বিক্রি করতো। তাহলে 1000 টাকার জিনিস 1300 টাকায় বিক্রি করলে কত পার্সেন্ট প্রফিট হতো? 30% প্রফিট হতো। বল, আমার মনে হয় না এটা নিয়ে কারো বুঝতে কোনো রকম অসুবিধা আছে। না না। ঠিক আছে? হ্যাঁ 53 সেম অঙ্ক। আচ্ছা, আমি এগুলো বলে যাচ্ছি যে তোরা করবি, ওটা তোদের বলে যাচ্ছি কারণ যেটা বোঝাচ্ছি সেটা বুঝছিস কিনা। যদি কোথাও প্রবলেম হয় আমাকে অবশ্যই পরের দিন কিন্তু এটাকে করিয়ে নিস, ফেলে রাখিস না। ঠিক, মানে একটু যদি মানে 1%ও বুঝতে হয় আমাকে জিজ্ঞাসা করে বুঝিয়ে নিবি। ঠিক আছে? না, শনিবার কিসের ক্লাস হবে? অ্যাডভান্স না এইটা আর কি হবে? প্রফিট লসটা শেষ করি, হ্যাঁ। আচ্ছা। অ্যাডভান্স আস্তে আস্তে হলে অসুবিধা নাই, কারণ পিএসসির পরীক্ষাগুলোতে তো অ্যাডভান্স আসবে না সেই রকম নাম্বার সিরিজ, আমি ওতে সময় লাগবে না, অর্ধেকের বেশি তোদের হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি যে অ্যারিথমেটিকটা যেন তাড়াতাড়ি শেষ করতে পারি, মানে প্রফিট লসই করাবো শনিবারেও, হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। 54 বলছে এ শপকিপার গিভ 3 আর্টিকেল ফ্রি অন পারচেজ অফ 5, মানে 5 খানা কিনলে 3 খানা ফ্রি দেয়, মানে তার মার্ক প্রাইস কত? 80, তাকে বিক্রি করছে 50 টাকায়। হি অলসো গিভস এ ডিসকাউন্ট অফ 20%, মানে 50 টাকা 20% মানে কত? 10 টাকা, মানে 40 টাকায় বিক্রি করলো। তাহলে এটা মার্ক প্রাইস হলো, এটা হচ্ছে সেলিং প্রাইস হলো। এবার বলছে এইভাবে সে 25% লাভ করে, তার মানে তার কস্ট প্রাইসের ওপর 25% লাভ করা মানে কত? 1/4, মানে কস্ট প্রাইসকে 5/4 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 40 হচ্ছে। তাহলে কস্ট প্রাইস সমান হবে, দেখ 5 আষ্টে 40, 4 আষ্টে 32। তোকে বলছে কস্ট প্রাইস আর মার্ক প্রাইসের রেশিও বের করতে, তাহলে 80 আর 32 এর রেশিও বের করে দিলেই হবে। এই অঙ্কটাকে তোরা এইভাবেও করতে পারতিস একটা লাইনে। দেখ, 5টা কিনলে 3টে ফ্রি,
একটার দাম ধরে দিলাম 10 টাকা, তার মানে 80 টাকা হচ্ছে মার্ক প্রাইস। আমার কথা সেখানে আরো 20% ডিসকাউন্ট দিচ্ছে, মানে হচ্ছে 40 টাকায় দিতে চাচ্ছে। এই 40 টাকায় দেওয়ার পরেও তার 25% লাভ হয়। তার মানে 25% লাভ হওয়ার পরে 40 হয়। তাহলে আগে কত ছিল? ইন্টু 100/125। এটা হচ্ছে আমার কস্ট প্রাইস। এটা 4, এটা 5, 8 মানে 32। তাহলে এইটার আর এইটার রেশিও বের করলে আমার হয়ে গেল। বল দুই ভাবেই কার কোনটাও অসুবিধা আছে বল? বল। বল রে মৌমিতা। না না দাদা, কিছু অসুবিধা নেই। বুঝতে হ্যাঁ পারছিস হ্যাঁ ভাই? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, 55 অঙ্কটা একই অঙ্ক, নিজেরা কর, না পারলে আমি বলবো। 55, 56 দুটোই একই অঙ্ক, নিজেরা চেষ্টা কর। হ্যাঁ, এই 56 পর্যন্ত আমাদের এই টাইপের অঙ্ক শেষ হয়ে যাবে। পরে আবার নতুন ধরনের অঙ্ক। তো এরপরেরটা আমি শনিবারে করাই নাকি? শনিবারে এটা শেষ করে দেবো। হ্যাঁ শেষ দাদা। হয়ে যাবে শনিবার? শনিবারে আশা করি শেষ করে দেবো। 77টা তো অঙ্ক আছে, আর 20টা অঙ্ক করালে হয়ে যাবে। একটু ঠিক সময় আছে। লাগছে কারণ একটু কনসেপ্টের অঙ্ক তো। সে ঠিক আছে, যদি প্রফিট লসে আমাদের একটু সময় লাগে তো লাগবে, অসুবিধা নেই। আহ, তোর হ্যাঁ, সামনে আর দুটো চ্যাপ্টার হয়ে গেলে আমাদের মোটামুটি বড় চ্যাপ্টার সব শেষ হয়ে যাবে। বড় চ্যাপ্টার মানে কনসেপচুয়াল চ্যাপ্টার গুলো। আজকে একটা একটা অঙ্ক করতে মানে দেখ, সময় লাগুক, কিন্তু কারোর কোনো অসুবিধা থাকলে আমাকে বলিস। মানে কনসেপ্টে যেন ক্লিয়ারিটি থাকে, পরে কিন্তু না হলে প্রবলেম হবে। তোদের অসুবিধা থাকলে আমাকে বলিস, আমি আমার মতো চেষ্টা করবো যতভাবে, মানে যত সহজভাবে করে বোঝানো যায় আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাক। 57 থেকে হ্যাঁ দাদা কাল ঠিক আছে। পরের দিন চেষ্টা শেষ করবো, মানে শেষ করে দেওয়ার চেষ্টা দা- করব। আর দাদা যেগুলো হলো না সেগুলো একটু তোরা অবশ্যই করে রাখিস। হলো না মানে যেগুলো তোদের করতে বল এবার। দাদা হ্যালো। দাদা, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ বল। বলছি আমাকে পার্সেন্টেজে দুটো অঙ্ক একটু বলে দাও না। হ্যাঁ বল। 37 আর 41 নম্বর অঙ্কটা একটু বুঝিয়ে দাও না আমাকে, অসুবিধা হচ্ছে একটু। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া 1 মিনিট বলে দিচ্ছি। হুম হুম। 37 আর 41। হ্যাঁ হ্যাঁ। প্রফিট লসের ওই এক লাইনে সবাই বুঝলি তো এক লাইনে করাটা? বুঝতে দেবকন্যা পেরেছি, বলে ওটাকে তো ভালো করে দেখতে হবে তাও একটু। দেখিস, যদি অসুবিধা হয় আমি পরের দিন আবার বলবো। হ্যাঁ 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 বলুন। আচ্ছা, এবার দেখ, ইলেকশন 2 ক্যান্ডিডেটস পার্টিসিপেটেড, 10% ডিড নট ভোট। 100 জন থাকলে 10% মানে 90 জন ভোট দিল। আউট অফ হুইচ 10% ইনভ্যালিড, মানে 10% ইনভ্যালিড মানে 90 10% মানে 9 জন
ভ্যালিড কত 81 জন। এবার এর ভিতরে উইনার গেটস 70% অফ দ্য ভ্যালিড ভোট, এরা ভ্যালিড ভোট, এ 70% পাচ্ছে উইনার, তাহলে লুজার কত পাবে 30%। তাহলে এর 70% মানে হচ্ছে 81 ইন্টু 70%, আর লুজার পাচ্ছে 81 ইন্টু 30%। তার মানে কত ভোটে জিতছে, যে এটা তো উইনার, এটা লুজার। উইনার এর 70% পাচ্ছে আর এর 81% পাচ্ছে, মানে তাহলে উইনার কত ভোট বেশি পাচ্ছে, এর 40% বেশি পাচ্ছে, মানে 81 ইন্টু 40/100, মানে 81 ইন্টু 2/5। এইটা সমানে বইয়ে দেওয়া আছে কত 7290। তাহলে 1 ইউনিট সমান কত হবে 7290 ইন্টু 5/8×2=16, তাই তো হবে, বুঝতে হুম পারলি? বুঝেছি, বুঝেছি। আর 41-এরটা আমাকে একটু বলে দাও। সরি সরি 8×2 না, সরি 81 ইন্টু 2, এখানে হবে 81 ইন্টু 2। তো 81 দিয়ে এটাকে ডাইরেক্ট 9 দিয়ে কেটে যাবে, তো বের করে নিতে পারবে, এবার অসুবিধা হবে না, বুঝতে পেরেছিস? হুম 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 37 আর এবার কতটা 41-এরটা ওই সেই 9% ওপরে আর একটা 1% পাবে একটা অ্যামাউন্টের ওপরে, ওই ব্যাপারটা বলেছিলে কিন্তু আমি ওগুলো ভুলে গেছি, আরেকবার বলো না। 41। আচ্ছা হুম হুম আচ্ছা, হুম দেখ বলছে একজন সেলসম্যান কাজ করে, সে মানে ধর 9% কমিশন পায়, যত টাকা বিক্রি করবে 9% কমিশন পাবে। এবার তাকে বললো যে তুমি যদি 20,000 টাকার বেশি সেল করো, তাহলে তুমি 1% কমিশন পাবে বেশি। তার মানে এই 20,000 টাকার বেশি হয়ে গেলে এখানে 13%, এই 10% পাবে, আর এদিকে 9% পাবে। এবার এই দুটো আলাদা আলাদা ধরনের পার্সেন্টেজ, এটাকে আমরা একই পার্সেন্টেজে নিয়ে আসার চেষ্টা করছি। আচ্ছা, এইভাবে পেয়ে তার টোটাল ইনকাম হয় 6800 টাকা। এবার একইভাবে করতে গেলে হয় এই 9%টাকে 10% করতে হবে, বা 10%টাকে 9% করতে হবে। 10%টাকে 9% করা সম্ভব না, কারণ আমি টোটাল কত টাকা সেল করছি জানি না, কারণ সেটাই তো বের করতে দিচ্ছে। কিন্তু এই 9% যে কমিশন ছিল শুরুতে, এটাকে তো 10% করতেই পারি, কারণ এই টোটাল টাকাটা কত 20,000। 20,000-এ যেটা 9% পাচ্ছিল, আর 20,000-এর উপরে গেলে সে 10% পাচ্ছিল। তাহলে 20,000টাকেও যদি 10% করে দিই, তাহলে 1% বাড়াতে হবে। তাহলে 20,000-এর 1% মানে তো 200 টাকা বাড়াতে হবে। তাহলে এই লোকের আরো 200 টাকা বেশি ইনকাম হবে, মানে এখন লোকের কত ইনকাম হবে 7,000 টাকা। 7,000 টাকাটা কখন হচ্ছে, সে যদি টোটাল ওভারঅল 10% কমিশন পায়। আগে তো এদিকে 10 ছিল, এদিকে 9 ছিল, এখন এদিকেও 10 করে দিলাম, তাতে সে 7,000 টাকা কমিশন পায়। তার মানে এবার বলছে যে তার আর্নিং কত 7,000 টাকা হচ্ছে এখন। তার মানে তার টোটাল সেলের 10% মানে 10/100 সমান কত 7,000। তাহলে টোটাল সেল সমান কত হবে 70,000 টাকা হবে, বুঝতে পারলি? আচ্ছা ঠিক আছে। না বুঝলে বল। না না বুঝেছি, ওই এই জায়গাটাই বুঝছিলাম না, এই টোটাল ছেলে মানে 10%টা হচ্ছে এই 7,000 এত দূর অব্দি বুঝেছিলাম, তারপরে কি হচ্ছিল আমি এই জায়গাটা ভুলে হুম, ফেলছিলাম। মানে টোটাল সেলের ওপরে যে আচ্ছা 10%টা থাকছে ওটাই হচ্ছে এই 7,000 টাকাটা তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাই তো বলছে না, দেখ টোটাল সেল যে হবে তার 10% সে কমিশন পাবে, আর কমিশনটাই আগে 6800 টাকা ছিল, কিন্তু এখন আমরা টোটালটা 10% করে দিলাম, তাতে আরো 200 টাকা বেশি পাবে, মানে 7,000 টাকা পাবে। ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে। তো ঠিক আছে নে, আমি শনিবার আবার করাবো, হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদা হ্যাঁ বল। দাদা দাদা বল। বলছি যে তোমার ওই এক লাইনের গুলো না খুব ভালো, ওই প্রফিট লসে। দাদা ওই পিডিএফ এ এক লাইনে করে করে একটু পাঠিয়ে দেবে পিডিএফ। বুঝতে পারলাম না, বল। দাদা তুমি যে ওই প্রফিট লসের এক লাইনে গুলো শেখাচ্ছিলে না, ওগুলো মানে দাদা ভালো, মানে দাদা পিডিএফ এ ওইগুলো করে একটু পাঠিয়ে দেবে পিডিএফটা, মানে ওটা কি করা পিডিএফ যাবে? করে বলতে দেখ, আমি যে পিডিএফটা দিয়েছি না, প্রত্যেকটা অঙ্কতেই দেখবি হুম পাশে করে দেওয়া আছে ওই এক লাইন, আমি করে রেখেছি বইয়ে, ঠিক আছে।
তো এবার যখন প্র্যাকটিস করবো প্রফিট লসে, তখন আমি দেখাবো যে এই জিনিসটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছে ওখানটায়। ঠিক আছে, আপাতত যে না কোশ্চেন গুলো আমি আছে সেই আসলে কোশ্চেন গুলোকে দিয়ে বল। দাদা আসলে তুমি আজকে যে এই লাল কালিতে যেগুলো বলছিলে না মানে এক লাইনে ওইগুলো হ্যাঁ বলছি। হ্যাঁ, তো ওইগুলো তোমার ওই নোটটাতে ওইগুলো করা কি আছে, যে পিডিএফ এ নোটটা আমি করে দিয়েছি পাঠানো না। যাবে না? হ্যাঁ পিডিএফ এ করে বলতে দেখ, যে পিডিএফটা তোদের দিয়েছি পড়ার জন্য, ওই পিডিএফটা তো ওগুলো অলরেডি করা আছে ওই মানে একই রকম ভাবে। না না, তুমি এক একটা অঙ্ক করাচ্ছ না যেগুলো ধরো এই পিডিএফ এর বাইরে তুমি করছো, সেইগুলো বলছে হয়তো। কিন্তু আমার ওই যে পিডিএফটা আমি তোদের দিয়েছি রাকেশ যাদবের ক্লাস নোটের, ওটা তো আমার বইয়ের পিডিএফ। তো আমি বইয়ে ম্যাক্সিমাম অঙ্কেতেই ওই এক লাইনে ওইগুলো করে রেখেছি। তো দেখবি ওই পিডিএফ এর ভেতরে ওগুলো আছেই। যেমন ধর তোকে দেখাচ্ছি, এই যেমন দেখ 45-এর অঙ্কটা দেখছিস পাশে করে দেওয়া আছে। যেখানে যেখানে আমার মনে হয়েছে আমি করে করেই রেখেছিলাম। এই এখানে দেখ করে দেওয়া আছে। ঠিক আছে, তারপরে যদি কোনো অসুবিধা হয় তুই আমাকে কোশ্চেনের নাম্বার গুলো একটু বলে দিস। আমি কোশ্চেনের নাম্বার অনুযায়ী আমি এক লাইনে সলভ করে বলে দেবো, আর তারপরে যদি তোদের বুঝতে অসুবিধা হয় আমি পরের দিন বুঝিয়েও দেবো। ঠিক আছে। ঠিক আছে দাদা। ঠিক আছে, তাহলে রাখলাম। হ্যাঁ, আর আমি আমি যদি মাঝে এ করতে পারি, আমি প্রত্যেকটা অঙ্কই আমি ওই এক লাইনে করে করে আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, কোশ্চেনের নাম্বার ধরে ধরে পাঠিয়ে দেবো, তোরা লিখে নিস। হ্যাঁ হ্যাঁ দাদা, খুব ভালো হয়। ঠিক আছে। ঠিক আছে, তাই গুড হবে। নাইট দাদা, গুড নাইট। হ্যাঁ।